আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কেমিস্ট্রি ফাইনাল শর্ট সিরিজের আরো একটি চমৎকার ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে কেপিকেসি এর উপর। কেপিকেসি এর উপর কেমন ক্লাস? একটি মাস্টার ক্লাস, মানে এক ক্লাসের ভিতরে যা যা লাগবে তুমি সব পেয়ে যাবা। এই এক ক্লাসের ভিতরে প্রথমে আমরা বেসিক দেখব, এরপর এমসিকিউ এর জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সব দেখব, এরপর সিকিউ এর জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সব দেখব। আমরা এখান থেকে ম্যাথ সলভ করব, এখান থেকে আমরা এমসিকিউ ট্রিক দেখব, এখান থেকে আমরা ছোট ছোট ইনফরমেশন দেখব, সব দেখব। সো কেপিকেসি এর উপর একটা ক্লাস করার মাধ্যমে তুমি পুরা মিল্টন ভাইয়ের কেমিস্ট্রির ফ্যান হয়ে যাবা, এটা আমি বিশ্বাস করি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একদম পুরা ভিডিওটা দেখে লাস্টে যে কমেন্ট করবা কেমন বুঝছো, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের কমিউনিটিগুলোতে একটু শেয়ার করবা, যাতে আমরা সবাই মিলে এই ক্লাসটি করে এই ক্লাসগুলো করার মাধ্যমে এইচএসসিতে বেস্ট রেজাল্টটা দিতে পারি। সো চলো আর দেরি কেন, দেরি না করে আমরা শুরু করি আজকের ক্লাসটা। আমরা আজকে ক্লাসে কেপিকেসির উপর প্রথমে কেপিকেসি এর বেসিক দেখব, তারপরে কেপিকেসি এর একক নির্ণয় শিখব, কেপিকেসি এর সম্পর্ক থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেগুলো দেখব, এবং কেপিকেসি এর এখান থেকে ম্যাথ সলভ করব। মোস্ট ইম্পর্টেন্টলি ম্যাথ সলভ করব। ম্যাথ হচ্ছে আমাদের সিকিউতে আসবে। সো সিকিউ এর জন্য ম্যাথগুলা কোন জায়গা থেকে করব? মেইন বইয়ে হাজারিনাক স্যারের বইয়ে প্রত্যেকটা টাইপ থেকে একটা করে ম্যাথ আছে। হাজারিনাক স্যারের বইয়ের প্রত্যেকটা ম্যাথ আমি করিয়ে দিব, তাহলে কেপিকেসি সমস্ত টাইপ তোমার কভার হয়ে যাবে। মেইন বইয়ের আমি এই ম্যাথগুলো করাই দেওয়ার মাধ্যমে তুমি মেইন বইয়ে একা একা যে সলভ করতে গেলেও দেখবা সব তুমি পারতেছো। ফলে যেটা হবে, এরপর সিকিউ সলভে যেও তুমি দেখবা যে অ্যাডভান্টেজ পাচ্ছ। আর আমাদের সিকিউ সলভ ক্লাস তো আসবেই, সিকিউ সলভ ক্লাসেও তুমি দেখবা যে হিউজ পরিমাণে অ্যাডভান্টেজ পাচ্ছ। সো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আসি কেপিকেসি, এই জিনিসটা আমরা বের করব কিভাবে? কেপিকেসি এই জিনিসটা আমরা বের করব কিভাবে? সো কেপিকেসি জিনিসটা বের করার জন্য আমাদের যে কোনো একটা বিক্রিয়া লাগবে। সাপোজ ধরো আমরা যদি একটা বিক্রিয়া নিই, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া। এই বিক্রিয়াটা কি সাম্য অবস্থায় আছে? উত্তর হচ্ছে না, এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় নেই। এই বিক্রিয়া নাইট্রোজেন দুইটা আছে, সেখানে দুই মিলাইতে গেলে এখানে সামনে আমাদের দুই দেওয়া লাগবে। দিলে আমরা এখন এই বিক্রিয়াতে হাইড্রোজেন সংখ্যা দেখো এই সাইডে 6টা পাচ্ছি, মেলানোর জন্য এখানে 3 দিব। তাহলে নাইট্রোজেনের সাথে 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। এইটা হচ্ছে আমাদের একটা বিক্রিয়া। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা বিক্রিয়া। সো এই বিক্রিয়াতে আমরা যখনই কেপি বা কেসি বের করব, তখন কেপি বা কেসি বের করার জন্য আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যখন আমরা কেসি বের করব, কেসি বের করতে গেলে আমাদের এখানে কেসি বের করতে হবে হচ্ছে এই বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা থেকে। ঘনমাত্রা থেকে আমরা কি বের করব? কেসি বের করব। আর যখন আমরা এই বিক্রিয়া থেকে কেপি বের করব, কেপি বের করতে হবে এই যে বিক্রিয়ক এবং উৎপাদ এই দুইয়ের আংশিক চাপ থেকে। তো একটা হচ্ছে আংশিক চাপ, আরেকটা কি? আরেকটা হচ্ছে ঘনমাত্রা। দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। সো একটা হচ্ছে আংশিক চাপ আর একটা হচ্ছে ঘনমাত্রা। এবার আমরা যখনই এই বিক্রিয়ার জন্য কেসি বের করব, কেসি ইকুয়ালস টু আমার মাথায় রাখবো উপরে যাবে উৎপাদের ঘনমাত্রা উন্নীত ঘাত সহ ডিভাইডেড বাই বিক্রিয়কের। উপরে উৎপাদ, নিচে বিক্রিয়ক। সো এখানে উৎপাদ কে আছে? অ্যামোনিয়া উৎপাদ আকারে আছে। সো অ্যামোনিয়া এর ঘনমাত্রাকে আমরা প্রকাশ করব অ্যামোনিয়া তার থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাই এটার ঘনমাত্রা, মানে কি পরিমাণ ঘন, ঘনমাত্রা কত সেটা। এবার উন্নীত ঘাত সহ মানে হচ্ছে মোল সংখ্যা যেটা আছে, এই মোল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে যাবে। মোল সংখ্যা যেটা আছে সেটা আমাদের পাওয়ারে যাবে, ডিভাইডেড বাই বিক্রিয়ক। সো বিক্রিয়কের ক্ষেত্রে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন দুইটা বিক্রিয়ক আছে। সো নাইট্রোজেন বিক্রিয়ক এইটার ঘনমাত্রা, নাইট্রোজেনের মোল সংখ্যা কত? 1, এটা কোথায় যাবে? পাওয়ারে যাবে। হাইড্রোজেন বিক্রিয়ক এইটার ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রা নিলাম, মোল সংখ্যা কত? 3, কোথায় যাবে? পাওয়ারে যাবে। এইটা হচ্ছে আমাদের কেসি বের করার সিস্টেম। তাহলে যখন আমরা কেসি বের করতে যাচ্ছি আমরা কিন্তু এইভাবে বের করব। এটা হচ্ছে আমাদের কেসি বের করার বেসিক। এখন তুমি বলবা ভাইয়া একদম শুরু থেকে প্রতিপাদন করে করে দেখাই দিতে পারতেন। দেখো এগুলো হচ্ছে আমাদের লাস্টে এসে রিভিশন ক্লাস। রিভিশন ক্লাসে আমরা ততটুকুই করব যতটুকু আমাদের প্রয়োজন, ততটুকুই শিখবো যতটুকু আমাদের প্রয়োজন। আমরা একদম এইচ অ্যান্ড এভরিথিং সংজ্ঞা থেকে শুরু করে ডেভেলপমেন্ট ফেজে থাকবো না, আমরা রিভিশন ফেজে আছি এখন। সো এখানে আমরা কেসি কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। সেম ভাবে যখন আমরা এখানে কেপি বের করব,
কেপি বের করার জন্য আমাদের আংশিক চাপ ব্যবহার করতে হবে। তাহলে উপরে যাবে উৎপাদের আংশিক চাপ। আংশিক চাপ ব্যবহার করব আমরা কিভাবে? আংশিক চাপ লিখতে হয় পি দিয়ে। সো পি অফ NH3 এইটা দিয়ে বোঝায় অ্যামোনিয়া এর আংশিক চাপ। পি অফ NH3 এটা দিয়ে কি বোঝায়? অ্যামোনিয়া এর আংশিক চাপ। এবং অ্যামোনিয়ার আংশিক চাপ লেখার পর মোল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে যাবে। সো মোল সংখ্যা 2, এটা আমরা পাওয়ারে দিছি, ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। তো বিক্রিয়ক কি আছে? নাইট্রোজেন আমাদের বিক্রিয়ক আছে। সো পি অফ নাইট্রোজেন মানে নাইট্রোজেনের আংশিক চাপ, মোল সংখ্যা কত আছে? 1, সেটা কোথায়? পাওয়ারে। এবার দেখো পি অফ হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেনের আংশিক চাপ। তাহলে এবার মোল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে। মোল সংখ্যা যেটা আছে সেটা যাবে পাওয়ারে। সো সেম ভাবে আমরা এখান থেকে দুইটা জিনিস বের করলাম, একটা বের করলাম কেসি আর একটা বের করলাম কেপি। তো কখনো যদি আমাদের কেসি কেপি বের করতে বলে, এইটা হচ্ছে আমাদের সিস্টেম। এবার একটা আমরা নরমাল বিক্রিয়া দেখি। একটা নরমাল বিক্রিয়ার জন্য কেপি কেসি বের করব। নরমাল বিক্রিয়া মানে কি? একটা কমন বিক্রিয়া। সো কমন বিক্রিয়া দেখো, আমরা যদি সিম্পলি এভাবে বোঝার চেষ্টা করি, আমাদের কাছে এ মোল এ বি মোল বি এর সাথে বিক্রিয়া করে, খেয়াল করো, সি মোল সি তৈরি করে, সি মোল সি তৈরি করে। তো এবার এই জায়গাতে আমরা যখন কেপি লিখবো বা কেসি লিখবো, আমি কেসি লিখে দেখাই। যখন আমি কেসি লিখবো তাহলে উপরে যাবে আমার উৎপাদ। উৎপাদকে এই যে সি হচ্ছে আমার উৎপাদ, তাহলে সি এর ঘনমাত্রা, সি এর আগে যে মোল আছে সেটা যাবে কোথায়? পাওয়ারে, ডিভাইডেড বাই বিক্রিয়ক। বিক্রিয়ক কি? এ এবং বি। তাহলে দেখো এ এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, এই দুগুলো হচ্ছে বিক্রিয়ক, তাহলে বিক্রিয়ক দিলাম নিচে। এবার এ এর ঘনমাত্রার এই পাওয়ারে কে যাবে? দেখো তো, এর সামনে যে মোল সংখ্যা আছে ছোট হাতের এ, সেটা। বি এর ঘনমাত্রার পাওয়ারে কি যাবে বলো তো? বি এর সামনে যে মোল সংখ্যা আছে সেটা। অর্থাৎ সামনে যে মোল থাকে সেটা কোথায় যায়? পাওয়ারে যায়। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার, আমরা যখন কেসি বা কেপি কোনোটা বের করতেছি, আমাদের উপরে যায় উৎপাদ, উৎপাদ, আর নিচে যায় হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক। সো এখানে আমাদের উৎপাদের ঘনমাত্রা বা আংশিক চাপ, এইটা আমরা নিব ঘনমাত্রা বা আংশিক চাপ। আর সেম ভাবে নিচেও আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বা আংশিক চাপ, এইটা আমরা ব্যবহার করব। বুঝতে পারছি কিনা? সো ঘনমাত্রা বা আংশিক চাপ, ঘনমাত্রা আংশিক চাপ, এইটা আমরা ব্যবহার করব। তাহলে এইভাবে আমরা এখান থেকে কেপি কেসি বের করলাম। এখন কেপি কেসি বের করার এই সিস্টেমটা কি একদম 100% অ্যাকুরেট? উত্তর হচ্ছে না, একদম 100% অ্যাকুরেট না। কারণ হচ্ছে ঘনমাত্রা এই যে জিনিসটা, এইটা আমাদের কোন স্টেটে থাকে সেটা আমাদের বুঝতে হবে, কোন স্টেটে থাকে। সো ঘনমাত্রা জিনিসটা আমাদের হচ্ছে অ্যাকুয়াস স্টেটে থাকে। যখন আমরা কোনো কিছু দেখি অ্যাকুয়াস, কোনো কিছু দেখি হচ্ছে যে সেইটা আলাদা করে ভাঙা যাচ্ছে, তখন আমরা তার ঘনমাত্রা বের করতে পারি। সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কখনো আমরা কোথাও বিশুদ্ধ লেখা দেখি, বিশুদ্ধ লেখা দেখি, এটা মাথায় রাখবো আমরা, বিশুদ্ধ লেখা দেখি বা কঠিন লেখা দেখি, কঠিন বা আরো কথা বললে সলিড, এই লেখাগুলো দেখি, তখন এই জিনিসের ঘনমাত্রা আমরা 1 মোলারিটি ধরে নিব। কত ধরবো? 1 মোলারিটি। এটা আমরা একটু মাথায় রাখবো যে কখনো যদি আমরা বিশুদ্ধ, সলিড এগুলা দেখি বা তোমার হচ্ছে যে কঠিন দেখি, তাহলে তার ঘনমাত্রাকে আমরা 1 মোলারিটি ধরবো। যেমন ধরো আমরা যদি দেখি যে এখানে একটা ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর, এটা কি সলিড না? কঠিন পদার্থ। এটাকে যখন তুমি তাপ দিবা, তাপ দিলে এখানে আমাদের ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, যেটা চুন, এটাও একটা সলিড পদার্থ, এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, যেখানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের গ্যাস, তাই না? তাহলে এখন এই যে যৌগ, এই যৌগের জন্য যদি আমি এখন কেপি বের করতে চাই, কেপি বের করতে চাই, তাহলে কেপি বের করলে উপরে যাবে আমাদের উৎপাদের আংশিক চাপ। উৎপাদের আংশিক চাপ কি? খেয়াল করো, উৎপাদের আংশিক চাপ পি অফ ক্যালসিয়াম অক্সাইড ইনটু পি অফ কার্বন ডাই অক্সাইড, এই দুইটা উৎপাদ, ডিভাইডেড বাই নিচে যাবে তোমার বিক্রিয়কের আংশিক চাপ পি অফ ক্যালসিয়াম কার্বনেট। সো এই জায়গাতে আমরা যে 1 মোলারিটি বলছিলাম না, যদি আমরা চাপ গ্রহণ করি তাহলে এটা আসবে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, মানে 1, সোজা কথা ভ্যালু আসবে 1। কোথাও তুমি যদি সলিড, কঠিন বা বিশুদ্ধ এই জিনিসপত্রগুলো দেখো, তখন তুমি এখানে ভ্যালু লিখবা কত? 1, ভ্যালু লিখবা কত? 1। তাহলে এখানে দেখো তো, এই ক্যালসিয়াম অক্সাইড সলিড, ক্যালসিয়াম কার্বনেট সলিড, এগুলোর জন্য 1 1 হয়ে যায় না? তার মানে এখানে কেপি এর ভ্যালু নির্ভর করে শুধুমাত্র পি অফ কার্বন ডাই অক্সাইডের উপর।
পি অফ কার্বন ডাইঅক্সাইডের উপর। এন্ড তুমি যদি এখান থেকে কেসি এর ভ্যালু বের করতে চাও, সেম ভাবে একই জিনিস আসবে, এখানে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের যে ঘনমাত্রা সেটার উপর ডিপেন্ড করবে, বাকিগুলা 1 বসবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের যে ঘনমাত্রা এটার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো? তো বিভিন্ন টাইপের এরকম বিক্রিয়া দিয়ে দিবে, দিয়ে বলবে এর জন্য কেপিকেসি এর রাশিমালা বের করো। এমসিকিউতে আসবে, কি বলবে? বলবে এই যে বিক্রিয়াটা দিছি, এই বিক্রিয়ার জন্য আমাদের কেপিকেসি এর রাশিমালা বের করো। সো বের করতে বললে আমাদের পারতে হবে। পারবো কিনা বলো? এই টাইপের জিনিসপত্র যদি আমাদের আসে অবশ্যই পারতে হবে। তো আমরা এই টাইপের জিনিসপত্র ইনশাল্লাহ শিখে ফেলবো, কোনো সমস্যা নেই। এখন ধরো তোমাকে আমি আরেকটা বিক্রিয়া দিলাম, এই বিক্রিয়ার জন্য বললাম কেপিকেসি এর রাশিমালা বের করো। যেমন আমি বললাম যে আয়রন অক্সাইডের সাথে বিক্রিয়া করছে হচ্ছে কার্বন মনোঅক্সাইড, বিক্রিয়া শেষে আমার তৈরি হচ্ছে আয়রন প্লাস কার্বন ডাইঅক্সাইড। সো এই বিক্রিয়াতে আমার বলে দেয়া আছে যে আয়রন অক্সাইড যেটা, এটা সলিড, কার্বন মনোঅক্সাইড গ্যাস, আয়রন সলিড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এবার আমি তোমাকে বললাম এই বিক্রিয়ার জন্য কেসি এর ভ্যালু কোনটি সঠিক, তাহলে তুমি কি বের করবা? সিম্পল জিনিস, যখন কেসি বের করবা তখন ঘনমাত্রা নিয়ে যাবে। এখন আমরা জানি যেগুলা সলিড সেগুলোর ক্ষেত্রে আমাদের ঘনমাত্রা কাজ করে না, 1 মোলারিটি কাজ করে। তাহলে উপরে যাবে আমার উৎপাদ মানে কি এই দুইটা, উৎপাদের ক্ষেত্রে যে সলিড তার জন্য আমরা ঘনমাত্রা 1 মোলারিটি রাখলাম, কার্বন ডাইঅক্সাইডের জন্য ঘনমাত্রা এখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, ডিভাইডেড বাই বিক্রিয়কের ক্ষেত্রে আয়রন অক্সাইড ঘনমাত্রা 1 মোলারিটি রাখলাম, তারপরে আছে হচ্ছে আমার কার্বন মনোঅক্সাইডের ঘনমাত্রা আমি এখানে দিয়ে দিলাম। সো ক্যালকুলেশন করলে খেয়াল করো, উপরে আসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, নিচে আসে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। দ্যাট ইজ দ্য অ্যান্সার। এমসিকিউতে আসবে, এই জন্য আমি বারবার এটা দেখাই দিচ্ছি, এই টাইপের জিনিসপত্র এমসিকিউতে আসবে। এই টাইপের জিনিসপত্র যখন এমসিকিউতে আসবে তখন যদি তুমি না পারো তখনই হবে হচ্ছে সমস্যা। বুঝতে পারছো? ওকে, এবার ভালো করে খেয়াল করো তো, এই জায়গাতে আমরা যেই কেপিকেসি লিখতেছি এটা আসলে একটা অনুপাত না, এটা খেয়াল করো তো, ঘনমাত্রা বাই ঘনমাত্রার অনুপাত। খেয়াল করো তো, ঘনমাত্রা বাই ঘনমাত্রার অনুপাত। আবার এটাকে যদি আমরা চাপ দিয়ে চিন্তা করি, চাপ ডিভাইডেড বাই চাপের অনুপাত। সো উপরেও চাপ নিচেও চাপ, আলটিমেটলি চাপ কেটে যায় না? চাপ কেটে গেলে এখানে এর কি কোনো একক থাকার কথা আছে? উত্তর হচ্ছে না। সো আমাদের মাথায় রাখতে হবে যে কেপিকেসির কোনো একক নাই, কেপিকেসি এগুলার কোনো একক নাই, বাট এগুলার সমীকরণের একক আছে। কেপিকেসি এর একক নাই, তবে এর যে সমীকরণের একক আছে। সমীকরণের একক বলতে কি বুঝাচ্ছি? সমীকরণের একক আছে। সমীকরণের একক বলতে কি বুঝাচ্ছি খেয়াল করো, আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, আমরা এখানে দেখলাম যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করলো 2 মোল অ্যামোনিয়া। এইটা হচ্ছে আমার উৎপন্ন করলো। এখন আমি যদি এই জায়গা থেকে কেসি লেখার চেষ্টা করি, কেসি লেখা মানে হচ্ছে উপরে যাবে অ্যামোনিয়া, তার ঘনমাত্রা, এই মোল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে। নিচে যাবে তোমার বিক্রিয়ক মানে নাইট্রোজেন, তার ঘনমাত্রা, মোল সংখ্যা যাবে পাওয়ারে, হাইড্রোজেন, তার ঘনমাত্রা, মোল সংখ্যা যাবে পাওয়ারে। তাহলে এই জায়গাতে ভালো করে খেয়াল করো তো, প্রত্যেকের আমি ঘনমাত্রা লিখছি না। এখন ঘনমাত্রার একক কি বলো তো? ঘনমাত্রার একক মোলারিটি না? তো উপরে দেখো এই ঘনমাত্রার জায়গায় মোলারিটি লিখলাম, মোলারিটি এর স্কোয়ার, ডিভাইডেড বাই নিচে এই নাইট্রোজেনের জায়গায় ঘনমাত্রা লিখলাম মোলারিটি, এই হাইড্রোজেনের জায়গায় ঘনমাত্রা লিখলাম মোলারিটি টু দি পাওয়ার কিউব। ক্যালকুলেশন করলে দেখো মোলারিটির পাওয়ার 2 - 1 - 3 এটা আসে, মানে মোলারিটির পাওয়ার -2 আসার কথা। মোলারিটি পাওয়ার কি আসার কথা? -2। এই যে মোলারিটির পাওয়ার -2, মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, তার পাওয়ার -2। এইটা কই থেকে আসতেছে বলো তো? এই যে মোলারিটির পাওয়ার বা একক মোল পার লিটারের পাওয়ার -2, এটা কই থেকে আসতেছে? এটা আসলে সমীকরণ থেকে আসতেছে। অর্থাৎ সমীকরণে তুমি যদি একক বসাও তাহলে সমীকরণ, এই যে আমার বিক্রিয়া সমীকরণ অনুসারে আমার এই ফাইনাল সমীকরণের চেঞ্জ চলে আসে এবং এখান থেকে আমাদের একক চলে আসে। সো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে কেপিকেসি এর একক ট্রিক্স হিসাবে মাথায় রাখতে হবে, কি যে কেপিকেসি এর একক নাই, আবার আছে, কারণ সমীকরণের একক আছে। সমীকরণের একক কি? যখন আমরা
কেপি এর জন্য একক বের করব, তখন চাপের এককে হচ্ছে আমার কেপি এর একক, চাপের একক। চাপের একক কি? চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার। সো অ্যাটমসফিয়ার একক, এর পাওয়ার ডেল এন করতে হবে, ডেল এন, তাহলে আমি একক পেয়ে যাব। সেম ভাবে কেসি এর একক হচ্ছে ঘনমাত্রার যে একক, ঘনমাত্রার যে একক সেই একক। ঘনমাত্রার একক কি? মোলারিটি। মোলারিটির পাওয়ার ডেল এন, এটাই হচ্ছে আমার ঘনমাত্রার একক। সো মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটারের পাওয়ার ডেল এন, এটা করলেও আমি কেসি এর একক পেয়ে যাব। মোল পার লিটারের পাওয়ার ডেল এন, এটা করলেও আমি কি পাবো? কেসি এর একক পেয়ে যাব। তাহলে কেপি কেসি এর একক আমরা এইভাবে বের করতে পারবো। এখন আমাদের কেপি কেসি এর একক কিন্তু নরমালি বের করতে বলবে না, বিভিন্ন ইকুয়েশনের জন্য বের করতে বলবে। যেমন ধরো আমাদের বলবে যে 2 মোল অ্যামোনিয়া এই জায়গাতে বিক্রিয়া করে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন তৈরি হয়, এই বিক্রিয়ার জন্য কেপি কেসি এর একক বের করো। তো তখন তুমি এই বিক্রিয়ার জন্য কেপি এর একক কি বের করবা? কেপি এর একক বের করবা তুমি হচ্ছে অ্যাটমসফিয়ার বা চাপের একক। তো চাপের একক, তার পাওয়ার কি যাবে? ডেল এন। এখন বলো তো ডেল এন এর ভ্যালু কি হবে? এখানে একটা ছোট নোট দিয়ে দিই। ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোট মোল। খেয়াল করো, ডেল এন মানে কি? উৎপাদের মোট মোল, মোট মোল মাইনাস, মাথায় রাখবো, বিক্রিয়কের মোট মোল, বিক্রিয়কের মোট মোল। সো এইভাবে বাংলা তুমি লিখে মনে রাখতে পারো। আমি সহজে মনে রাখি, উৎপাদ মানে কি? প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের মোট মোল মানে এন অফ পি মাইনাস তোমার রিঅ্যাকট্যান্টের মোট মোল মানে এন অফ আর। তাহলে এন অফ পি এইটা যোগ করতে হবে, তার থেকে এন অফ আর যোগ করলে তুমি হচ্ছে ডেল এন পেয়ে যাবা। উৎপাদের মোট মোল আর বিক্রিয়কের মোট মোলের পার্থক্য। তাহলে এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা যে উৎপাদের মোট মোল কত আছে। দেখো তো, আমরা যখন অ্যাটমসফিয়ারের পাওয়ার নিচ্ছি, উৎপাদের দেখো এখানে আছে 3 মোল, এখানে আছে 1 মোল। তাহলে 3 প্লাস 1, এটা থেকে বাদ যাচ্ছে কে বলতো? বিক্রিয়কের মোট মোল। বিক্রিয়কের মোট মোল কত? 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো অ্যাটমসফিয়ার তার পাওয়ার আসতেছে 4 মাইনাস 2, ক্যালকুলেশন করলে অ্যাটমসফিয়ার তার স্কোয়ার, এটা আসে হচ্ছে আমার কেপি এর একক। এবার যখন আমরা কেসি এর একক বের করব, কেসি এর একক হচ্ছে ঘনমাত্রার একক। ঘনমাত্রা মানে কি? মোলারিটি। মোলারিটির পাওয়ার সেম ভাবে উৎপাদ মাইনাস বিক্রিয়ক মানে 4 মাইনাস 2, ক্যালকুলেশন করলে মোলারিটি এর স্কোয়ার। এখন মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার টোটালটার স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। খেয়াল করো, ক্যালকুলেশন করলে কি আসবে? মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার, দ্যাট ইজ দ্য একক। ক্লিয়ার হয়েছে? ওকে। এখন যদি আমি তোমাকে বলি, আচ্ছা এই বিক্রিয়ার জন্য তো আমি বুঝতে পারলাম, এই বিক্রিয়ার জন্য তো আমি বুঝতে পারলাম। এখন যদি আমি তোমাকে বলি যে না, এই বিক্রিয়ার জন্য করে দেখাও তো, PCl5 কে ভেঙে আমরা PCl3 প্লাস Cl2 পাচ্ছি, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার জন্য কেপিকেসি এর একক বের করে দেখাও। তো এই বিক্রিয়ার জন্য কেপিকেসি এর একক কিভাবে পাবো? দেখো, কেপি এর একক পাবো, কেপি এর একক আবারও সেই চাপের একক, অ্যাটমসফিয়ার। এর পাওয়ার কি আসবে? প্রথমে আসবে হচ্ছে মোট উৎপাদ। মোট উৎপাদ কি? মোট উৎপাদের মোল দেখো 1 আর 1 2 মাইনাস মোট বিক্রিয়ক কত আসবে? 1। সো ক্যালকুলেশন করলে অ্যাটমসফিয়ার তার পাওয়ার আসবে 1, মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক একক। আচ্ছা, কেসি এর একক কিভাবে পাবো? কেসি এর একক সেম, কেসি এর একক আসবে হচ্ছে আমার ঘনমাত্রার একক, মোল পার লিটার, তাই না? তার পাওয়ার আসবে উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল, ক্যালকুলেশন করলে মোল পার লিটারই থাকে। তাহলে এইভাবে যদি প্রশ্ন আসে আমরা পারবো না? পারতে হবে। ক্লিয়ার হয়েছে? পারতে হবে আমাদের। এইভাবে আমাদের তোমাদের সুন্দর মতো করে এক একটা জিনিসপত্রের একক যদি বের করতে বলে তাহলে পারতে হবে। ওকে, আচ্ছা এবার আমাদের কেপি কেসি এর যে সম্পর্ক থেকে প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন আসে, সেটা আমি তোমাকে এখন বুঝাই দেওয়ার চেষ্টা করব। কেপি কেসি এর সম্পর্ক কি? আমরা জানি কেপি কেসি এর সম্পর্ক হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। এইটা হচ্ছে আমাদের কেপি কেসি এর সম্পর্ক। এইটা হচ্ছে কি আমাদের কেপি কেসি এর সম্পর্ক। তো এই যে কেপি কেসি এর সম্পর্কটা আছে ভাইয়া, এইটা থেকে আমাদের প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে? জাস্ট আমরা একটু ধীরে সুস্থে বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের ডেল এন এর যেই ভ্যালু, এই ডেল এন এর যেই ভ্যালু, এর তিনটা ফরম্যাট হতে পারে। ডেল এন এর ভ্যালু ডেল এন ইকুয়ালস টু 0 হতে পারে, একটা ফরম্যাট, বুঝতে পারছো? ডেল এন ইজ গ্রেটার দেন 0 হতে পারে, মানে পজিটিভ ভ্যালু, একটা ফরম্যাট, ঠিক আছে?
আর একটা হতে পারে ডেল এন ইজ লেস দেন জিরো, মানে নেগেটিভ ভ্যালু, এটা একটা ফরম্যাট। এই যে তিনটা ফরম্যাট লিখলাম, এই তিন ফরম্যাটের তিন ধরনের ঘটনা আমরা এখন বোঝার চেষ্টা করব। দেখো, ডেল এন এর ভ্যালু জিরো মানে কি? মানে উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান। কোথায়? ভালো করে খেয়াল করবে, দেখবা যে হাইড্রোজেন, সাদা গেঞ্জি তোমার, হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করলে 2 হাইড্রোজেন আয়োডাইড, 2 হাইড্রোজেন আয়োডাইড এটা তৈরি করলো। হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করলে 2 হাইড্রোজেন আয়োডাইড এটা বিক্রিয়া করলো। এই যে 2 হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করলো, সেম ভাবে নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে 2 নাইট্রোজেন অক্সাইড এটা তৈরি করলো। এই যে দুইটা বিক্রিয়া লিখলাম, এই দুইটা বিক্রিয়ার দিকে ভালো করে খেয়াল করলে দেখবা যে এখানে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার যে পরিবর্তন, ডেল এন এর ভ্যালু, দেখো বিক্রিয়কের মোল সংখ্যা 2 মাইনাস উৎপাদের মোল সংখ্যাও 2, তাই না? মানে উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 2, মানে ডেল এন এর মান 0 হয়ে যায়। এই দুইটা বিক্রিয়ার জন্য ডেল এন এর মান 0 হয়ে যায়। সো ডেল এন এর মান যদি 0 হয়ে যায়, খেয়াল করো, ডেল এন এর মান যদি 0 হয়ে যায়, তাহলে এই জায়গাতে মজার ব্যাপার হচ্ছে যে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন, এই যে সম্পর্ক, এই সম্পর্কে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার 0 হয়ে যায়। আর টু দি পাওয়ার 0 মানে কি 1, মানে কেপি ইকুয়ালস টু কেসি হয়ে যায়। কেপি ইকুয়ালস টু কি হয়ে যায়? কেসি হয়ে যায়। অর্থাৎ যখন আমরা, ভালো করে বুঝবা এই জিনিসটা, যখন আমরা তোমার কোনো বিক্রিয়ার জন্য ডেল এন এর মান 0 পাবো, যখন আমরা কোনো বিক্রিয়ার জন্য ডেল এন এর মান 0 পাবো, তখন কেপি এবং কেসি এর ভ্যালু সমান। কেপি এবং কেসি এর ভ্যালু সমান। আবার আরেকটা জিনিস মাথায় রাখবো, ডেল এন এর ভ্যালু 0 মানে কি? এককের পাওয়ার 0, অ্যাটমসফিয়ারিকের পাওয়ার 0 মানে 1, মানে একক নাই। ঘনমাত্রার পাওয়ার 0 মানে মোলারিটির পাওয়ার 0, মানে একক নাই। তার মানে কি, ডেল এন এর মান যখন 0, তখন কিন্তু ওই জায়গাটা একক বিহীন। তাহলে কেপি কেসি যখন সমান, তখন এই বিক্রিয়াগুলোর আরেকটা জিনিস বোঝার হচ্ছে যে এই বিক্রিয়াগুলা সবাই একক বিহীন। এই বিক্রিয়াগুলো সবাই একক বিহীন, মানে ওই যে সমীকরণের যে একক, সেই সমীকরণের এককও বিহীন। বুঝতে পারছো? সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার ভালো করে খেয়াল করো, বোঝার চেষ্টা করবা। এই জায়গাতে ডেল এন এর ভ্যালু পজিটিভ মানে কি? ডেল এন এর ভ্যালু পজিটিভ মানে হচ্ছে, খেয়াল করো, ডেল এন এর ভ্যালু পজিটিভ মানে হচ্ছে, আমরা যদি এখানে PCl5 এর বিক্রিয়া করি, PCl5 ভেঙে PCl3 প্লাস Cl2 তৈরি হলো একটা বিক্রিয়া। তারপরে দেখো, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তোমার 2 মোল অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন তৈরি করলো। তো প্রথমটার জন্য তুমি যদি ডেল এন বের করো, এইটার জন্য ডেল এন বের করো, ডেল এন এর ভ্যালু কত আসবে দেখো তো। এখানে 1 মোল, এখানে 1 মোল, 2 মোল, মানে উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1, ক্যালকুলেশন করলে 1 আসে। এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। এইটার জন্য যদি ডেল এন বের করো, দেখো বিক্রিয়কের মোল সংখ্যা 3, উৎপাদের মোল সংখ্যা 3 প্লাস 1 4 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 2, ক্যালকুলেশন করলে 2 আসে। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এখানে খেয়াল করো, ডেল এন এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, মিন্স পজিটিভ হয়, তখন আমরা এই জায়গাতে একটা জিনিস দেখতে পারি যে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন এর ভ্যালু পজিটিভ। সো সেই পজিটিভ ভ্যালুটা আমি ধরে নিলাম এখানে 2, তাহলে এখানে আমি 2 দিলাম, তাহলে পজিটিভ ভ্যালু না? এবার চিন্তা করো তো, এই টোটাল টার্মটার পাওয়ার পজিটিভ, মানে এই টার্মটা কেসি এর সাথে গুণ আছে। এবার চিন্তা করো তো যে কেসি এর মান ধরে নিলাম 30, এবং এই টোটাল টার্মটার মান ধরে নিলাম 2, টোটাল টার্মটা পাওয়ার সহ। তাহলে দেখো তো, 30 এর সাথে 2 গুণ হয়ে 60 তৈরি হয় না? এই 60টা কার ভ্যালু? কেপি এর ভ্যালু না? অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করবা, কেসি এর মানের সাথে সামথিং গুণ হওয়ার পর কেপি এর সমান। কেসি এর মানের সাথে সামথিং গুণ হওয়ার পর কেপি এর সমান। তাহলে বলো তো, কেসি বড় না কেপি বড়? উত্তর হচ্ছে কেপি বড়। তার মানে যখন আমার ডেল এন এর ভ্যালু পজিটিভ, তখন হচ্ছে আমার কেপি বড়, কেসি ছোট। এইটাই আসবে আমার প্রশ্নে। একটা বিক্রিয়া দিয়ে দিবে, দিয়ে বলবে এই বিক্রিয়ার জন্য কোনটি সঠিক। তখন তুমি অপশনে দেখবা যে কেপি কেসি সমান একটা অপশন দিছে, কেপি বড় কেসি ছোট একটা অপশন দিছে, কেসি বড় কেপি ছোট একটা অপশন দিছে। সো অপশন কোনটা কারেক্ট সেটা তোমাকে দাগাইতে হবে। একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কে বড়, কেপি বড় না কেসি বড়, সেটা আমি পাবো কিভাবে? আমি জাস্ট এই যে ইকুয়েশনে ডেল এন এর মান চিন্তা করব, যে ডেল এন এর ভ্যালু যখন পজিটিভ হয়, তখন কেসি এর সাথে এইটা গুণ হওয়ার পর তারপর কেপি এর সমান হয়। অর্থাৎ কেপি এখানে আমাদের বড়, কেসি ছোট। খুব সিম্পল একটা জিনিস, বাট মাথায় রাখা খুবই দরকার।
খুবই সিম্পল জিনিস, বাট মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখো আমি নেগেটিভ ভ্যালুর অংশটা দেখব, কেপিকেসি এর নেগেটিভ ভ্যালুর অংশটা দেখব। এই বিক্রিয়াটাই যদি উল্টায় দাও তাহলে নেগেটিভ ভ্যালুর বিক্রিয়া পেয়ে যাবা। কেমনে? নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করে। এখানে যদি তুমি ডেলএন এর ভ্যালু বের করো, দেখো আমার উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1 প্লাস 3, ক্যালকুলেশন করলে -2 পাওয়া যায়। -2 কি এটা নেগেটিভ ভ্যালু না? -2 হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু, এই অংশটা হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু। এখন নেগেটিভ ভ্যালু এর মানে কি? ডেলএন এর ভ্যালু নেগেটিভ মানে কি? Kp ইকুয়ালস টু Kc ইনটু r টু দি পাওয়ার ডেলএন মানে কি? নেগেটিভ -2। তো -2 মানে কি? -2 মানে 1/স্কয়ার, -2 মানে কি? 1/স্কয়ার। তাহলে Kc ডিভাইডেড বাই RT এর স্কয়ার, এর মানে কি? এর মানে হচ্ছে Kc ইকুয়ালস টু Kp ইনটু RT টোটালটার পাওয়ার এই সাইডে যে স্কয়ার হয়ে যায়, এই সাইডে যে স্কয়ার হয়ে যায়। এইটার মানে কি বলতো? এইটার মানে হচ্ছে এইটা এই সাইডে যে স্কয়ার হয়ে গেছে। এইবার ভালো করে খেয়াল করো, Kp এর সাথে RT এর স্কয়ার গুণ হওয়ার পর সেটা Kc এর সমান। তাহলে এটা ওই আগের মতোই চিন্তা করো, এইটার ভ্যালু যদি 30 হয়, 30 সাথে গুণ হওয়ার পর তারপর এটা 60 এর সমান, তাহলে এই Kc এর ভ্যালু 60। তাহলে কে বড় বলো তো? Kc বড় না Kp বড়? উত্তর হচ্ছে এইবার আমার Kc বড়, Kp ছোট। মাথায় রাখতে হবে, এবার আমার Kc বড়, Kp ছোট। তাহলে এই জিনিসটা মাথায় রাখার কোনো বিকল্প নাই যে যদি আমার ডেলএন এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে Kc বড়, Kp ছোট, যদি পজিটিভ হয় তাহলে Kp বড়, Kc ছোট। আমি যেভাবে বুঝালাম এভাবে তুমি যদি নিজের ভিতরে ধারণ করতে পারো, বুঝতে পারো, তাহলে তোমার আর কখনোই ভুল হবে না। আমি তোমাকে বলছি কখনোই ভুল হবে না। বাট তুমি যদি এটাকে ধারণ করতে না পারো, এই জিনিসটা তুমি যদি নিজের ভিতর ঢুকায় ধারণ করতে না পারো, তাহলে তোমার ভুল হওয়ার অনেক সম্ভাবনা আছে। সো সেই ক্ষেত্রে তুমি বিপদে পড়বা। সো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে জিনিসটা নিজের ভিতরে ধারণ করা। তো কেপিকেসি এর ক্ষেত্রে এই জিনিসপত্রগুলা পারবা কিনা? পারতে হবে। ওকে, এবার তোমাকে আমি যদি এরকম বলি, এরকম একটা প্রশ্ন দিই, পারবা কিনা দেখো তো। আমি এরকম একটা প্রশ্ন দিলাম যে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে 2 হাইড্রোজেন আয়োডাইড এর জন্য কেপিকেসি এর কোন সম্পর্কটি সঠিক? কোন সম্পর্কটি সঠিক প্রশ্ন দিলাম, পারবো কিনা? নাম্বার 1 Kp ইকুয়ালস টু Kc, নাম্বার 2 Kp ইকুয়ালস টু Kc ইনটু r টু দি পাওয়ার 1, নাম্বার সি Kp ইকুয়ালস টু, এটা Kp ইকুয়ালস টু Kc ইনটু r টু দি পাওয়ার -1, নাম্বার ডি কোনোটি না। ঠিক আছে, কোনোটি না। কোনটা হবে বলো তো? দেখো প্রশ্ন খুব সিম্পল, আমার একটা বিক্রিয়া দিয়ে দিছে, তার জন্য সম্পর্ক নির্ধারণ করতে হবে। তো আমরা জানি কেপিকেসি সম্পর্ক হচ্ছে Kp ইকুয়ালস টু Kc ইনটু r টু দি পাওয়ার ডেল n, r টু দি পাওয়ার কি? ডেল n। তাহলে দেখো আমি এখানে Kp লিখলাম, পাশে Kc লিখলাম, r টু দি পাওয়ার ডেল n এর ভ্যালু কত বলো তো? এখানে দেখো আমার উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1 প্লাস 1, ক্যালকুলেশন করলে খেয়াল করো Kp ইকুয়ালস টু Kc ইনটু r টু দি পাওয়ার, আমার রেজাল্ট আসে কত? 0। তো রেজাল্ট 0 আসলে এই ভ্যালুটা 1 হয়ে যায়, তার মানে Kp আর Kc এর ভ্যালু আমার সমান। Kp আর Kc এর ভ্যালু সমান। তাহলে Kp Kc এর ভ্যালু সমান মিন্স হচ্ছে, খেয়াল করো এই A নাম্বারটা আমার এখানে আসে হচ্ছে কারেক্ট আনসার। পারবো কিনা বলো? A নাম্বারটা কি আসে? A নাম্বার আসে হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার। পারবো? ইয়েস, এই জায়গা থেকে আমরা এটা করে ফেললাম। তাহলে এই টাইপের এমসিকিউ আসবে, এমসিকিউ আসলে আমাদের পারতে হবে Kp Kc এর ভ্যালু সমান। গ্রেট, এইটা আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আসো একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এই এমসিকিউটা আমাদের পারতে হবে। সো আমি এখন এইটা তোমাকে একটু জাস্ট দেখাই দিব, একটু স্টেপ বাই স্টেপ দেখাই দিব, এটা তোমাকে পারতে হবে। দেখো জিনিসটা কি, তোমাকে আমি বললাম যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে যদি আমার 2 মোল অ্যামোনিয়া তৈরি করে, তখন Kp এর যেই ভ্যালু সেইটা হচ্ছে 3। এখন আমি তোমাকে বললাম যে 2 মোল অ্যামোনিয়া বিক্রিয়া করে যদি এরকম তৈরি করে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, তখন আমার Kp এর ভ্যালু কত?
তখন আমার কেপি এর ভ্যালু কত। ভালো করে খেয়াল করলে দেখবা আগের বিক্রিয়া আর পরের বিক্রিয়া একই বিক্রিয়া, একটা সম্মুখমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। ভালো করে খেয়াল করো, আগের বিক্রিয়ার পরের বিক্রিয়া একই বিক্রিয়া, এইটা হচ্ছে সম্মুখমুখী আর এটা হচ্ছে পশ্চাৎমুখী, মানে এদিক থেকে এদিক গেছে, এদিক থেকে আবার এদিকে ব্যাক আসছে, একটা সম্মুখমুখী একটা পশ্চাৎমুখী। তো যদি কখনো এরকম হয় সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, খেয়াল করো, সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর মান 3 হয়, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেপি প্রাইম ইকুয়ালস টু 1/কেপি হবে, মানে একটা আরেকটার রেসিপ্রোকাল হবে। সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেপি প্রাইম দুইটার ভ্যালু একটা আরেকটার রেসিপ্রোকাল হবে। রেসিপ্রোকাল মানে কি, যদি সম্মুখমুখী 3 হয় পশ্চাৎমুখী 1/3 হবে, সম্মুখমুখী 5 হলে পশ্চাৎমুখী 1/5 হবে, সম্মুখমুখী 6 হলে পশ্চাৎমুখী 1/6 হবে। মানে এই দুইয়ের গুণফল সবসময় 1, এই দুইয়ের গুণফল সবসময় 1, এই দুইয়ের গুণফল সবসময় 1। দিস ইজ কল্ড রেসিপ্রোকাল, দিস ইজ কল্ড কি, রেসিপ্রোকাল। তাহলে যদি আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার সেইটাতে কেপি আমার 3 হয়, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য কেপি প্রাইম এর ভ্যালু কত আসবে, 1/3। কত আসবে, 1/3। তাহলে এইটা একটা এমসিকিউ ট্রিক যেটা আমরা মাথায় রাখবো। এটা কি, এমসিকিউ ট্রিক। মেইন বইতেই এটা একটু পেঁচায় লেখা আছে, ফলে তোমরা অনেকেই ধরতে পারো না মেইন বই পড়ার সময়, বাট এইটা এমসিকিউ ট্রিক, এমন ট্রিক যেটা তোমার পরীক্ষাতে আসবে, জানতে হবে। ওকে, এবার আসো, সেম এইটারই আরেকটা পার্ট আছে, আরেকটা পোরশন আছে যেটা আমাদের শিখতে হবে। পোরশনটা কি দেখো, আমাদের বলে দিছে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করছে 2 মোল অ্যামোনিয়া, এটা বলে দিছে। বলে দেওয়ার পর আমাকে পরে এভাবে বলছে যে খেয়াল করো, আমাদের এইভাবে বলছে 1/3 নাইট্রোজেন প্লাস 1/3 নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া শেষে যদি 2/3 অ্যামোনিয়া প্রস্তুত করে, তখন আমরা 2/3 অ্যামোনিয়া যদি প্রস্তুত করে তখন আমরা কেপি এর ভ্যালু কত পাবো। মানে এই ইকুয়েশনের জন্য ধরো কেপি এর ভ্যালু দেয়া আছে 27, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনের জন্য কেপি এর ভ্যালু কত, বুঝতে পারছো? এবার দুইটা ইকুয়েশনের ভিতরে পার্থক্য বোঝার চেষ্টা করো, জাস্ট দুইটা ইকুয়েশনের ভিতরে পার্থক্য বোঝার চেষ্টা করো। এই ইকুয়েশনে দেখো 1 মোল 3 মোল 2 মোল ছিল, এই ইকুয়েশনে দেখো সামনে 1/3 গুণ হইছে, এখানে 1/3 গুণ হওয়ার কারণে 1 হয়ে গেছে, এখানেও দেখো 2/3 মানে 1/3 গুণ হইছে, অর্থাৎ টোটাল বিক্রিয়ার সাথে 1/3 গুণ হয়ে গেছে, টোটাল বিক্রিয়ার সাথে। ব্যাপারটা এরকম যে এ প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি করছে, এই টোটাল বিক্রিয়াতে যদি আমি এন অফ এ, এন অফ বি, এন অফ সি করি, মানে টোটাল বিক্রিয়াতে আমি এন দিয়ে গুণ করছি, টোটাল বিক্রিয়াতে আমি কি করছি, এন দিয়ে গুণ করছি। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করি, এই বিক্রিয়ার জন্য যদি আমি কেপি ভ্যালু পাই, এই বিক্রিয়ার জন্য ভ্যালু পাবো, যেই সংখ্যা দিয়ে গুণ করব সেটা যাবে পাওয়ারে। মাথায় রাখতে হবে, যেই সংখ্যা দিয়ে গুণ করব সেটা যাবে পাওয়ারে। তো যেই সংখ্যা দিয়ে গুণ করছি সেটা কোথায় গেছে, পাওয়ারে। তাহলে ওই জায়গাতে আমাদের কেপি এর ভ্যালু, ভালো করে খেয়াল করো, এই দুইটা ইকুয়েশনের দিকে তাকাই, এখানে আমাদের কেপি এর ভ্যালু ছিল হচ্ছে 27, তাহলে নতুন কেপি যেটা আছে, কেপি প্রাইম ইকুয়ালস টু কেপি এর পাওয়ারে যাবে সংখ্যাটা কি, 1/3। তার মানে এখান থেকে আমরা কেপি প্রাইম এর ভ্যালু পাবো 27 তার পাওয়ার 1/3, মানে আমরা 3√27 পাচ্ছি। 3√27 করলে আমরা রেজাল্ট পাবো কত, 3। রেজাল্ট কত পাবো, 3 পাবো। বুঝতে পারছো? তাহলে এইটা আরেকটা এমসিকিউ ট্রিক, এইটা কি, আরেকটা এমসিকিউ ট্রিক যেটা আমাদের মনে রাখতে হবে, কোন সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি সেই সংখ্যাটা নতুন কেপি এর পাওয়ারে চলে যায়। কোন সংখ্যা দিয়ে যদি গুণ করি সংখ্যাটা কোথায় যায়, নতুন কেপি এর পাওয়ারে চলে যায়। তো এইটা আমাদের জানতে হবে, পারতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আরেক ধরনের ম্যাথ আমাদের কেপিকেসি থেকে আসে, সেটা সরাসরি এই কেপিকেসির ইকুয়েশন থেকে আসে। এটা আমাদের ভালো করে শিখতে হবে, কেপিকেসি এর ইকুয়েশন থেকে আসে। তো কেপিকেসি এর ইকুয়েশন কি, কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টু দি পাওয়ার ডেল এন। এই ইকুয়েশন থেকে কিভাবে আসবে ভালো করে একটু বোঝার চেষ্টা করব, কিভাবে আসবে জাস্ট একটু দেখার চেষ্টা করো। তোমাকে প্রশ্নে এভাবে বলে দিবে যে যদি কেপি এর মান কেসি এর 8
গুণ হয় তবে তাপমাত্রা বের করো, তাপমাত্রা বের করো যখন ডেল এন এর ভ্যালু হচ্ছে -2 বা ডেল এন এর ভ্যালু -2 বা তোমার বিক্রিয়া দিয়ে দিবে, বিক্রিয়া দিয়ে দিলে বিক্রিয়া থেকে ডেল এন এর ভ্যালু বের করে নেওয়া যায়। তো কিভাবে বের করব? এখন আমাদের এখান থেকে জাস্ট একটু কাহিনী করতে হবে। কাহিনীটা কি? আমরা জানি যে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন, এই হচ্ছে আমাদের মেইন ম্যাথ। ওকে, এইটুকু আমরা জানি। এখন আমাদের সাইড নোটে আমরা দেখতে পাচ্ছি যে ডেল এন এর ভ্যালু -2 দেয়া আছে। ওকে, দেয়া আছে। এবার বলছে কেপি এর মান কেসি এর 8 গুণ, অর্থাৎ কেসি এর সাথে 8 গুণ করলে সেটা কেপি এর সমান। কেসি এর সাথে 8 গুণ করলে সেটা কেপি এর সমান। তাহলে এখন আমি যদি কেপি এর জায়গায় কেপি এর মান বসাই, সেটা কত? 8 ইন্টু কেসি না, 8 ইন্টু কেসি। এই সাইডে আমার একটা কেসি আছে, এই সাইডে দেখো আরটি আছে, ডেল এন এর ভ্যালু -2। এবার তুমি যদি এখান থেকে ম্যাথের ক্যালকুলেশন করো, কেসি কেসি কেটে যায়, কেটে যে 8 ইকুয়ালস টু আরটি টোটালটার পাওয়ার -2 আসে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো আরটি এর স্কোয়ার ইকুয়ালস টু 1/8 আসে। ভালো করে যদি ক্যালকুলেশন করি তাহলে RT ইকুয়ালস টু 1/√8 পাওয়া যায়, 1/√8 পাওয়া যায়। তাহলে T ইকুয়ালস টু 1/√8 ইন্টু R পাবো আমরা। তাহলে এইটা পাচ্ছি আমরা ফাইনাল আনসার। এই যে একটা টাইপের ম্যাথ দেখালাম, এই টাইপের ম্যাথও আমাদের কোথায় আসে জানো? এমসিকিউতে আসে। আগে আমরা এমসিকিউতে যত ধরনের ম্যাথ আসে সব স্টেপ বাই স্টেপ সলিউশন করে ফেললাম। এমসিকিউতে যত ধরনের ম্যাথ আসে, যা কিছু আসে, আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন করে ফেললাম। সো এই পর্যন্ত আমরা যা যা দেখছি, এই প্রত্যেকটা জিনিস তোমার জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস তোমার জন্য গুরুত্বপূর্ণ, তোমার শেখা প্রয়োজন। এই জিনিসপত্রগুলো তুমি যদি ভালো করে শিখে ফেলো, দেন এখন তোমাকে যাইতে হবে কেপিকেসি এর একদম মেইন অংশে। কেপিকেসি এর মেইন অংশ কি? কেপিকেসি এর মেইন অংশ হচ্ছে এখন ম্যাথ করতে হবে, বড় বড় ম্যাথ। সো আমরা এখন আস্তে আস্তে বড় বড় ম্যাথের দিকে যাব। সো বড় বড় ম্যাথ করি, চলো। প্রথমেই দেখো আমাদের বইয়ের সমাধানকৃত সমস্যা নাম্বার 4.18 দেয়া আছে। 4.18 একটা সমস্যা যেটা আমরা সমাধান করব। এই দেখো সমাধানকৃত সমস্যা নাম্বার 4.18, এই সমস্যাটা সমাধান করব। তো এই যে সমস্যাটা, এইটা আমরা প্রথমে প্রশ্ন পড়ব, তারপর সমাধান করব। এখন প্রশ্ন পড়া এবং সমাধান করা, এইটার আগে আমাদের কেপিকেসি এর একটু বেসিক শিখে আসতে হবে। তো আমি আগে তোমাদের বেসিক শেখায় আসি, কেপিকেসি এর কিছু বেসিক শেখায় আসি, তারপরে সমাধান করলে ভালো হয়। কেপিকেসি এর বেসিক কি? প্রথম ব্যাপার হচ্ছে, আমার কাছে ধরো একটা ইকুয়েশন দেয়া আছে PCl5 এটা ভেঙে আমার এখানে দেখা যাচ্ছে যে উৎপন্ন করলো PCl3 প্লাস Cl2। এইটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার দুইটা অবস্থা মাথায় রাখবো আমি, এই বিক্রিয়ার দুইটা অবস্থা। প্রথম অবস্থাকে আমরা বলবো প্রাথমিক অবস্থা। প্রথম অবস্থাকে আমরা বলবো কি? প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থায় যদি কোনো নির্দিষ্ট মোল সংখ্যা উল্লেখ না থাকে, যে আমার বিক্রিয়কের মোল সংখ্যা এত দেয়া আছে, উল্লেখ না থাকলে এটাকে 1 ধরে নিতে হয়। যদি উল্লেখ থাকে তাহলে সেই মোল ধরে নিতে হয়। সেই মোলটা কি? সেই মোলটা এ হতে পারে বা অন্য কিছু হতে পারে। যদি উল্লেখ থাকে তাহলে সেটা বসাবো, আর উল্লেখ না থাকলে 1 বসাবো। তো আমি ধরে নিলাম উল্লেখ নাই, দ্যাট মিন্স এখানে মোল সংখ্যা 1। এবার প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ পরিণত হয় নাই, মানে PCl3 0, Cl2 0। এবার যখন তুমি বিক্রিয়াটি ঘটায় সাম্য অবস্থার দিকে নিয়ে যাবা, তখন আস্তে আস্তে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে। বিক্রিয়ক থেকে উৎপাদে যখন পরিণত হবে, তখন বিক্রিয়কের সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। এবং এই বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে মানে কি? কিছু পরিমাণ বিয়োজিত হবে। বিয়োজন মানে কি? ভেঙে চলে যাওয়া। মানে নিজে থেকে দিয়ে দেয়া। তো দেখো, যখন তুমি প্রাথমিক অবস্থার পর সাম্য অবস্থায় যাবা, তখন এই জায়গা থেকে 1 থেকে আলফা পরিমাণ বিয়োজিত হবে, যে এখানে আলফা তৈরি হবে, এখানে আলফা তৈরি হবে। এই যে জিনিসটা ঘটলো, এই ঘটনাকে বলা হয় আনুপাতিক হার। এই ঘটনাকে কি বলে? আনুপাতিক হার। এই ঘটনাকে বলে হচ্ছে আনুপাতিক হারে তোমার বিক্রিয়া দেখানো।
তাহলে দেখো এখানে 1 থেকে আলফা পরিমাণ গেছে, এখানে আলফা তৈরি হয়েছে, এখানে আলফা তৈরি হয়েছে। এবার এখানে কনফিউশনের দুইটা জায়গা আছে। কনফিউশনের জায়গা কি? একটা হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা যেটাকে আমরা আলফা দিয়ে চিহ্নিত করি। আমি জানি তোমরা আগেও এগুলা শিখছো, কিন্তু অনেকের ভিতর ক্লিয়ারিটি আসে না, এই জন্য আমি ক্লিয়ারিটির জন্য এগুলো তোমাকে দেখাই দিচ্ছি। যারা আজকে প্রথম শিখতেছো আমার সাথে সাথে কথাগুলো মুখস্থ করে ফেলো, তাহলে দেখো সামনে যে তোমার একটা ম্যাথও বাঁধবে না। একটা হচ্ছে বিয়োজন মাত্রা যেটাকে আমরা আলফা দিয়ে চিহ্নিত করি, আরেকটা হচ্ছে বিয়োজনের পরিমাণ, আরেকটা কি বিয়োজনের পরিমাণ যেটাকে আমরা এক্স দিয়ে চিহ্নিত করি। দুইটা ভিন্ন জিনিস। দেখো বিয়োজনের মাত্রা আর বিয়োজনের পরিমাণ দুইটা ভিন্ন জিনিস কেন? দুইটা ভিন্ন জিনিস কেন এইটা আগে একটু বোঝার চেষ্টা করি। দেখো যদি কখনো 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয় তখন সেটা আমরা বিয়োজনের মাত্রা বলি। মানে 1 মোল থেকে কেউ যদি ভেঙে চলে যায় তখন সেটাকে আমরা বিয়োজনের মাত্রা আলফা বলি। বাট যদি কখনো আমরা 5 মোল বা নির্দিষ্ট মোল থেকে ভেঙে চলে যাইতে দেখি, 5 মোল বা এ মোল থেকে বা নির্দিষ্ট মোল থেকে ভেঙে যাইতে দেখি, তখন সেটাকে আমরা বিয়োজনের পরিমাণ বলি। তাহলে দেখো 10 মোল, 5 মোল, 7 মোল, 8 মোল এরকম নির্দিষ্ট একটা মোল থেকে যদি কেউ ভেঙে চলে যায় তখন সেটা বিয়োজনের পরিমাণ, তখন আমাদের পরিমাণে যেতে হবে। বাট যদি 1 মোল থেকে যায় তখন সেটা আমরা মাত্রাতে নিয়ে যাব। এখন মাত্রার ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে? মাত্রার ক্ষেত্রে আমাদের বলে দেয়া থাকে 20%, 5%, 80%। এটার মানে কি? 20% মানে হচ্ছে 0.2, 5% মানে হচ্ছে 0.05, 80% মানে হচ্ছে 0.8। এই কথাগুলোর মানে বোঝায় যে এ 1 মোল থেকে এতটুকু ভেঙে দেয়, এ 1 মোল থেকে এতটুকু ভেঙে দেয়, এ 1 মোল থেকে এতটুকু ভেঙে দেয়। এই হচ্ছে আমার কাহিনী। এই কাহিনী এইটুকু বুঝলে সামনে সব ম্যাথ তুমি পারবা। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে PCl5 ভেঙে যখন আমরা PCl3 এবং Cl2 তৈরি করছি তখন আমাদের এখানে প্রাথমিক অবস্থায় 1 মোল আছে, এখান থেকে 0 মোল পাচ্ছি। এবার যখন আমি সাম্য অবস্থায় নিচ্ছি, যেহেতু এখানে 1 মোল আছে, 1 মোল থেকে আলফা পরিমাণ ভেঙে যাচ্ছে, এখানে আলফা তৈরি হচ্ছে, এখানেও আলফা তৈরি হচ্ছে। এইটাকে বলে কি? আনুপাতিক হারে। এখন এই আনুপাতিক হারটা ভিন্ন ভাবে হতে পারে। ভিন্ন ভাবে কিভাবে হতে পারে? দেখো যখন আমি এই বিক্রিয়াটা নিব, কোনটা নিব? নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমার তৈরি করছে 2 মোল অ্যামোনিয়া, তখন না আনুপাতিক হারটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে? দেখো এখানে ইনিশিয়ালি আমার 1 মোল আছে, এখানে আমার 3 মোল আছে। বুঝতে পারছো? এবং প্রাথমিক অবস্থায় এটা আছে 0। এখন যদি আমি এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত করি, ভালো করে বুঝবে, এখান থেকে যদি আমি আলফা পরিমাণ বিয়োজিত করি তাহলে এখানে যাবে 1 মাইনাস আলফা আর এখানে যাবে 3 মাইনাস 3 আলফা। এবার বলবা ভাই 3 মাইনাস 3 আলফা কেন আসলো? দেখো এই জায়গাতে আমাদের মোল সংখ্যা আমরা ইনিশিয়ালি 1 মোল করে ধরছিলাম না, 1 মোল করে ধরছিলাম। তাহলে ভালো করে চিন্তা করো, 1 মোল থেকে বিয়োজিত হয় আলফা পরিমাণ, তাহলে 3 মোল থেকে বিয়োজিত হয় 3 আলফা না? এই জন্য দেখো 3 মোল যখন আমার এখানে উপস্থিত আছে সেখানে আনুপাতিক হারে 3 আলফা পরিমাণ বিয়োজিত হয়ে চলে যাচ্ছে। সো 3 আলফা পরিমাণ বিয়োজিত হয়ে চলে যে এখানে যখন আমার 2 মোল আছে, 2 মোলে উৎপাদন করবে হচ্ছে 2 আলফা, 2 মোলে উৎপাদন করবে 2 আলফা। সো বিক্রিয়ক থেকে বিয়োজিত হয় মানে বিক্রিয়ক থেকে বাদ যায়, আর উৎপাদে যে কি হয়, আমার উৎপাদে যে গুণ হয়, উৎপাদে যে তৈরি হয়, মানে উৎপাদের ক্ষেত্রে যোগ আর বিক্রিয়কের ক্ষেত্রে কি বিয়োগ, কারণ বিক্রিয়ক থেকে ভেঙে যায়। তাহলে আনুপাতিক হার ব্যাপারটা বুঝতেছে কিনা? আনুপাতিক হার ব্যাপারটা হচ্ছে যে আমার এই যে বিক্রিয়া সমতাকরণ করব, সমতাকরণের মাধ্যমে আমি এই রেশিওটা এখান থেকে নিতে পারবো, তাহলে আনুপাতিক হার এই ব্যাপারটা ক্লিয়ার। আনুপাতিক হার এই ব্যাপারটা ক্লিয়ার। এখন এই আনুপাতিক হার যদি বুঝি তখন আমরা জানি যে কেসি বের করতে গেলে ঘনমাত্রায় যেতে হয় আর কেপি বের করতে গেলে আংশিক চাপে যাইতে হয়। সো আংশিক চাপ বের করার ফর্মুলা কি? আংশিক চাপ বের করার ফর্মুলা হচ্ছে, আমি আলাদা করে আমার একটু মনে রাখার চেষ্টা করব, যে যখন আমি এখান থেকে কেসি বের করতে যাইবো, এই জায়গা থেকে আমি কেসি বের করতে যাইবো, তো আমরা জানি কেসি মানে হচ্ছে ঘনমাত্রায় যাইতে হবে। তো এইগুলা তো মোল সংখ্যা আছে, এখন মোল সংখ্যা থেকে ঘনমাত্রায় যদি রূপান্তর করতে হয় তাহলে এই সবগুলাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে, কারণ কি আমরা জানি যে মোলকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা পাওয়া যায়। তাহলে দেখো এগুলা সব এক একটা ঘনমাত্রায় রূপান্তর হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে কেসি বের করার চেষ্টা করি, উপরে যাবে উৎপাদের ঘনমাত্রা মানে কি? PCl3 এর ঘনমাত্রা, মোল সংখ্যা পাওয়ারে মোল সংখ্যা 1 আছে,
ব্যাপার না, ক্লোরিনের ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে ডিভাইডেড বাই PCl5 এর ঘনমাত্রা। তো এখন ঘনমাত্রাগুলো বসাও। দেখো একটা আছে আলফা বাই ভি, আরেকটা আছে আলফা বাই ভি, এইটা দেখো 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। কাটাকাটি করলে দেখো এই ভি কেটে যায়, এই একটা ভি কেটে যায়, কেটে যে আমরা এখান থেকে পাই আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু ভি। এইটা পাই হচ্ছে আমাদের কেসি এর ভ্যালু। যখন কেসি বের করতে হবে তখন এই সিস্টেমে বের করতে হবে। বাট যখন আমরা এখান থেকে কেপি বের করব তখন সিস্টেম কি? কেপি বের করার জন্য আমাদের আংশিক চাপ বের করতে হয়। এবার আমাদের মাথায় রাখতে হবে আংশিক চাপ এইটার ফর্মুলা হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। কি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এইটা আমাদের মুখস্থ থাকতে হবে যে যখনই আমি আংশিক চাপ বের করতে যাব, আংশিক চাপ বের করার ফর্মুলা হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এবার বলবা ভাই মোল ভগ্নাংশ ব্যাপারটা কি? দেখো মোল ভগ্নাংশ ব্যাপারটা হচ্ছে, আগে মোল ভগ্নাংশ বোঝার চেষ্টা করি। আলাদা একটা অংশে যে মোল ভগ্নাংশ জিনিসটা বোঝায়। ধরো তোমার কাছে এ এর মোল আছে হচ্ছে 3 মোল, বি এর মোল আছে হচ্ছে 5 মোল। এখন আমি বললাম এ এবং বি এর মোল ভগ্নাংশ বের করো। তো তুমি এখানে বলছো এন অফ এ মানে 3 আর এন অফ বি মানে 5, তাহলে মোট মোল এন ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি, দুইটার যোগফল করলে কত আসে? 8। এখন যখন তুমি মোল ভগ্নাংশ বের করতে যাইবা এ এর জন্য, তখন মোল ভগ্নাংশকে এক্স দিয়ে প্রকাশ করে। এক্স অফ এ মানে হচ্ছে নিচে যাবে মোট মোল মানে কি? এন, আর উপরে যাবে তার নিজের মোল মানে কি? এন অফ এ। তাহলে মোল ভগ্নাংশ তুমি পাবা উপরে তার নিজের মোল মানে 3, আর নিচে মোট মোল মানে কত? 8। সেম ভাবে এক্স অফ বি, এইটা কেমনে নিবা? নিচে হচ্ছে মোট মোল, উপরে তার নিজের মোল, নিচে মোট মোল, উপরে তার নিজের মোল। তাহলে দেখো উপরে নিজের মোল কত? বি এর জন্য 5, আর নিচে মোট মোল মানে কত? 8। তাহলে এই হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ বের করার সিস্টেম। যখনই মোল ভগ্নাংশ বের করতে যাইবো তখন আমার এই সিস্টেমে আগাতে হবে, এখন এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা যে মোল ভগ্নাংশের জন্য আমরা যদি এই টোটাল অংশটার দিকে তাকাই, এই টোটাল অংশে আমরা কিন্তু মোট মোল পেয়ে যাই। কারণ কি? এই দুইটা হচ্ছে আমার বিক্রিয়কের মোল, এইটা বিক্রিয়কের মোল, এইটা বিক্রিয়কের মোল, এইটা দেখো আমার উৎপাদের মোল। তাহলে আমি যদি এখানে মোট মোল টোটাল মোল বের করতে চাই, তাহলে বিক্রিয়কের মোল 1 মাইনাস আলফা প্লাস তোমার আরেকটা বিক্রিয়কের মোল 3 মাইনাস 3 আলফা, উৎপাদের মোল দেখো 2 আলফা আছে। সো ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি টোটাল মোলটা পেয়ে যাবা। টোটাল মোল কত পাবা? ভালো করে খেয়াল করলে 1 প্লাস 3 মিলে 4 আসে। এবার দেখো এটার সাথে এটা যোগ করলে আর এটা থেকে এটা বিয়োগ করলে, তো এখান থেকে 4 আলফা থেকে 2 আলফা বাদ যাও, মানে 4 মাইনাস 2 আলফা আসে। তাহলে এইটা পাইলাম কি? এটা পাইলাম আমি হচ্ছে মোট মোল। এটা পাইলাম কি? মোট মোল। এখন আমি যখন আংশিক চাপ বের করতে যাব, মানে দেখো আমি যখন এই নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে যাব, এন অফ এই তোমার হচ্ছে যে পি অফ নাইট্রোজেন, তখন আমার মোল ভগ্নাংশ বের করা লাগবে। মোল ভগ্নাংশ মানে নিচে যাবে মোট মোল, মানে কি? 4 মাইনাস 2 আলফা, এটা হচ্ছে মোট মোল। উপরে যাবে তার নিজের মোল, নিজের মোল কত? 1 মাইনাস আলফা। সো 1 মাইনাস আলফা লিখলাম ইনটু, এখানে দেখো আমার আসবে হচ্ছে মোট চাপ প্রশ্নে সবসময় দেয়া থাকবে, সেটা হচ্ছে পি। এই হচ্ছে আমার আংশিক চাপ বের করার সিস্টেম। তাহলে আমরা এই যে আংশিক চাপ বের করার সিস্টেম শিখলাম, মোল ভগ্নাংশ শিখলাম, মোট মোল বের করা শিখলাম, কেসি বের করা শিখলাম, এই যে ছোট ছোট বেসিকগুলা শিখলাম, এইগুলা ব্যবহার করে এবং আগে যেই জিনিসপত্রগুলা শিখছি এগুলা ব্যবহার করে এখন আমি এই ম্যাথটা করব, বা সামনে যে কটা ম্যাথ আসবে প্রত্যেকটা ম্যাথ আমি তোমাদের একটা একটা করে করিয়ে দিব। সো চলো আমরা এখন ম্যাথগুলোর দিকে আস্তে আস্তে ধাবিত হই। বুঝতে পারছো এই পর্যন্ত? যদি এই পর্যন্ত তোমরা ক্লাসটি বুঝে থাকো তাহলে কমেন্টে লিখো যে ইয়েস ভাইয়া বুঝতে পারছি। এই ম্যাথটার দিকে যদি খেয়াল করো, দেখো বলছে একটি আবদ্ধ নলে 440 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, একটা আবদ্ধ নলে 440 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 মোল হাইড্রোজেন আয়োডাইড, খেয়াল করো 2 মোল হাইড্রোজেন আয়োডাইড সাম্য অবস্থায় পৌঁছানোর অবধি উত্তপ্ত করা হলো। তার মানে আমরা এখানে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড নিছি। তো এখানে যখন আমরা হাইড্রোজেন আয়োডাইড নিচ্ছি,
নিয়ে এইটাকে আমরা উত্তপ্ত করছি, উত্তপ্ত যদি করি তাহলে এখানে আমরা হাইড্রোজেন প্লাস আয়োডিন পাবো, তাই না? এখন এই বিক্রিয়াটাকে সমতা করলে এখানে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড আসে, বাট আমাদের এখানে প্রশ্নেই বলে দিছে যে এই হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ 2 মোল, তার মানে আমার ইনিশিয়াল মোল সংখ্যা ফিক্স। ইনিশিয়াল মোল সংখ্যা কত? 2 মোল, এটা ফিক্স। তো প্রাথমিক অবস্থায় আমার ইনিশিয়াল মোল সংখ্যা ফিক্স এবং এখানে 0 উৎপাদন হয়েছে, এখানে 0 উৎপাদন হয়েছে বলেই দিছে। এবার বলছে দেখো এইটাকে আমরা ততক্ষণ উত্তপ্ত করছি যতক্ষণ না এ সাম্য অবস্থায় পৌঁছাচ্ছে। এবার বলছে যে দেখা গেল হাইড্রোজেন আয়োডাইডের 22% বিয়োজিত হয়েছে। 22% বিয়োজিত হয়েছে মানে কি? বিয়োজন মাত্রা হচ্ছে 22%। 22% বিয়োজিত মানে কি? বিয়োজন মাত্রা হচ্ছে 22%। তার মানে এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়ে চলে যাবে। সো ভালো করে খেয়াল করলে আমরা দেখব যে 1 মোল থেকে আমরা বিয়োজন পাই হচ্ছে 1 মাইনাস আলফা। তাহলে এখানে আমার 2 মোল আছে, তাহলে 2 মোল থেকে বিয়োজন হবে হচ্ছে 2 আলফা। তো এখানে আমরা 2 মাইনাস 2 আলফা পরিমাণ বিয়োজন পাবো। 2 মাইনাস 2 আলফা, এটা এই লাইনে লেখা যাবে না, পরের লাইনে লিখতে হবে। যখন আমরা এই লাইন লিখবো তখন আমরা 2 মাইনাস 2 আলফা পরিমাণ বিয়োজন পাবো। বিয়োজন নিয়ে এখানে আমরা আলফা পাবো, এখানে আমরা কি পাবো? আলফা পাবো। এবার বলছে আমার বিক্রিয়াটির সাম্য ধ্রুবক গণনা করো। তো এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক যদি গণনা করতে হয় তাহলে এই আলফার পরিমাণ আমরা তো জানি, তো আমরা এখানে লিখবো যে জানি আলফা ইকুয়ালস টু, বা দেয়া আছে আলফা ইকুয়ালস টু 22%, মানে কত? আলফার ভ্যালু 0.22। এবারটা দেখো এখান থেকে যদি আমি ঘনমাত্রা বের করতে চাই তাহলে পরবর্তী লাইনে এই জায়গাতে ভি দিয়ে ভাগ করব, এখানে ভি দিয়ে ভাগ করব, এখানে ভি দিয়ে ভাগ করব, করে ফেললাম। এবার আমরা এখান থেকে সাম্য ধ্রুবক কেসি বের করতে চাচ্ছি। তো সাম্য ধ্রুবক কেসি ইকুয়ালস টু, উপরে যাবে আমার উৎপাদের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা কি আছে খেয়াল করো, এই যে আলফা বাই ভি, এটা হচ্ছে আমার উৎপাদের ঘনমাত্রা। সো আলফা বাই ভি হাইড্রোজেনের ঘনমাত্রা, বা তুমি একটু লিখে করতে পারো। লিখে করলে কি আসবে? প্রথমে তুমি হাইড্রোজেন এইটার ঘনমাত্রা, তারপরে লিখবা হচ্ছে আয়োডিন এইটার ঘনমাত্রা, নিচে লিখবা হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা, মোল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে। তো মোল সংখ্যা পাওয়ারে লিখছো, লেখার পরে এবার দেখো যখন তুমি সাইডে নিবা হাইড্রোজেনের যেই ঘনমাত্রা সেটা কত দেয়া আছে? আলফা ডিভাইডেড বাই ভি। তো আলফা ডিভাইডেড বাই ভি লিখলা। আয়োডিনের ঘনমাত্রা আলফা ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই, দেখো নিচে আমার হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা দেয়া আছে 2 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই ভি। এই টোটালটার পাওয়ার যাবে কত? স্কোয়ার। বুঝতে পারছো? এখন এটাকে আমরা সিম্পলিফাই করব, পরের লাইনে এটাকে আমরা কি করব? সিম্পলিফাই করব। ওকে, পরের লাইনে যদি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে দেখতে পাচ্ছি উপরে আমাদের আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার থাকে, ডিভাইডেড বাই নিচে দেখো 2 মাইনাস 2 আলফা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার থাকে। তো এখান থেকে আমাদের এই ভি স্কোয়ার কেটে যায়, কেটে যে দেখো উপরে আমরা আলফা স্কোয়ার, নিচে হচ্ছে 2 মাইনাস 2 আলফা তার হোল স্কোয়ার পাই। এখন আমরা জানি আলফার ভ্যালু কত দেয়া আছে? আলফার ভ্যালু অলরেডি 0.22 দেয়া আছে। সো এখানে আমরা জাস্ট বসাই দিলেই হচ্ছে 0.22 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ইন্টু 0.22 তার হোল স্কোয়ার। এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা এই সাম্য ধ্রুবক এইটা পেয়ে যাব। এখান থেকে আমরা সাম্য ধ্রুবক পেয়ে যাব। তাহলে আমরা মেইনলি বুঝলাম কি এখানে? দেখো আমরা এখানে মেইনলি বোঝার চেষ্টা করলাম যে ইনিশিয়াল মোল যদি দেয়া থাকে সেই ইনিশিয়াল মোল আর চেঞ্জ হয় না, কিন্তু এ থেকে যেইটুকু পরিমাণ বিয়োজিত হয় সেইটা বিয়োজিত হয় আমার আনুপাতিক হারে। আনুপাতিক হার কোথায় পাবো? এই যে বিক্রিয়াটা দেয়া আছে, বিক্রিয়া অনুসারে। তো এখানে আমার ইনিশিয়াল মোল ছিল 2 মোল। 2 মোল থেকে আমার 2 আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, কারণ কি এখানে 2 আছে। সো 2 মোল থেকে 2 আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে। ইনিশিয়াল মোল যেটা আছে সেটা ওটা ফিক্স, কারণ কি আমার পাত্রের ভিতরে আয়োডিন হাইড্রোজেন আয়োডাইড দেয়া আছে 2 মোল। এখন আমি কি এটা 2 গুণ করে 4 মোল বানাইতে পারবো? 2 গুণ করে 4 মোল বানাইতে পারবো না, পরিমাণ তো আমার ফিক্স। ওই 2 মোল থেকে ডিসোসিয়েট বা বিয়োজন হবে, বাট বিয়োজন কি পরিমাণ হবে সেটা আনুপাতিক হারে। আলফার পরিমাণ আলাদা করে দেয়া আছে, ওই আলাদা যেটা সেটা আনুপাতিক হারে। এখান থেকে 2 আলফা যাবে, এখানে যাবে আলফা, ওখানে যাবে আলফা। এবার এভাবে আমরা ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত হিসাব মেলায় ফেলতে পারবো। সো তুমি কি করবা? তুমি এটা আরেকবার দেখবা, দেখে সুন্দর মতো বুঝে ফেলবা। কেমন? ওকে, পরের এমসিকিউতে চল, পরের কোশ্চেনটাতে চলো। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেন বলছে যে সমাধানকৃত সমস্যা 4.17 বইতেই আছে। প্রশ্নে আমার বলছে যে 700 কেলভিন তাপমাত্রায় 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল আয়োডিন মিশ্রণের আয়তন হচ্ছে 10 লিটার, বা 10 লিটার পাত্রে আমাদের রাখা হলো। তাহলে একটা 10 লিটার পাত্রে নিলাম। এবার বলছে দেখো
ওই তাপমাত্রায় যদি আমরা সাম্য ধ্রুবক 57 পাই তাহলে হাইড্রোজেন আয়োডিন এবং হাইড্রোজেন আয়োডাইড এগুলার ঘনমাত্রা কত হবে সেটা বের করতে বলছে। এখন এটা আমরা কেমনে করব? এইটা বের করার জন্য প্রথম কথা আমাদের প্রথম লাইনের দিকে তাকাতে হবে। প্রথম লাইনে আমাদের হাইড্রোজেন দেয়া আছে, তার সাথে আয়োডিন দেয়া আছে, বিক্রিয়া শেষে আমরা উৎপন্ন করছি কত 2 হাইড্রোজেন আয়োডাইড। এবার ইনিশিয়ালি দেখো হাইড্রোজেনের পরিমাণ 1 মোল দেয়া আছে, হাইড্রোজেনের পরিমাণ কত 1 মোল দেয়া, ওকে আমরা 1 মোল লিখলাম। আয়োডিনের পরিমাণ 1 মোল দেয়া, এটাও আমরা 1 মোল লিখলাম। ইনিশিয়ালি তোমার হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় নাই, তো এখন এখান থেকে কি পরিমাণ বিয়োজিত হবে সেটাকে যদি আমরা আলফা ধরি, তার মানে আমরা সাইড নোটে বা উপরে লিখতে পারি ধরি বিয়োজন সাম্য অবস্থায় বিয়োজিত হয় আলফা পরিমাণ। তো এখানে তুমি লিখে দিবা সাম্য অবস্থায় বিয়োজিত হয় আলফা, তাহলে আলফা পরিমাণ যদি সাম্য অবস্থায় বিয়োজিত হয় তাহলে 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হবে, এখানেও 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হবে। উপরে যেহেতু 1 মোল আছে এজন্য 1 থেকে আলফা গেছে, আর এখানে 2 মোল আছে তাহলে আনুপাতিক হারে এখানে আসবে কত 2 আলফা। সো উপরে যেই মোল সংখ্যা তার উপর ডিপেন্ড করে এখানে কিন্তু গুণ হয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই পরিমাণ বিয়োজিত হয়ে গেল, হওয়ার পরে এখন আমার এখান থেকে কেসি এর ভ্যালু বের করা লাগবে। মানে কি, কেসি এর ভ্যালু হচ্ছে ঘনমাত্রা দিয়ে বের করতে হয়। তো ঘনমাত্রা দিয়ে যদি বের করতে চাই তাহলে এখন প্রত্যেকটার ঘনমাত্রা তৈরি করতে গেলে, এটা তো মোল সংখ্যা আছে 1 থেকে আলফা, প্রত্যেকটা ঘনমাত্রা দিয়ে বের করতে গেলে এখানে টোটালটাকে আমি টোটাল আয়তন দিয়ে ভাগ করব। আয়তন কত দেয়া আছে 10 লিটার, তাহলে এর নিচে আমি 10 লিটার দিয়ে ভাগ করব, এর নিচে আমি 10 লিটার দিয়ে ভাগ করব, এর নিচে আমি 10 লিটার দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখন আমি টোটালটার তোমার ঘনমাত্রা পেয়ে গেছি। তার মানে আমি এখানে হাইড্রোজেন যেটা এইটার ঘনমাত্রা কত পাচ্ছি 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 10, এটা হচ্ছে আমার হাইড্রোজেনের ঘনমাত্রা। আমরা আয়োডিনের ঘনমাত্রা কত পাচ্ছি, আয়োডিনের ঘনমাত্রা দেখো 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 10। সেম ভাবে আমরা যদি এখানে হাইড্রোজেন আয়োডাইড যেটা আছে এইটার ঘনমাত্রা বের করার চেষ্টা করি, হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা পাইছি হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই 10। আচ্ছা, এবার এই যে ঘনমাত্রাগুলো পাইলাম এই ঘনমাত্রার উপর ডিপেন্ড করে এখন যদি আমি কেসি এর ভ্যালু বের করার চেষ্টা করি, কেসি ইকুয়ালস টু উপরে যাবে উৎপাদ মানে কি 2 হাইড্রোজেন আয়োডাইড, তো আমি একবারে লিখলাম 2 আলফা ডিভাইডেড বাই 10, মোল সংখ্যা যাবে কোথায় পাওয়ারে, ডিভাইডেড বাই নিচে যাবে আমার বিক্রিয়ক। বিক্রিয়ক কে কে আছে দেখো 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 10, 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 10 দুইবার। এবার দেখো তো এখানে আমাদের কেসি এর ভ্যালু কত দেয়া আছে, কেসি এর ভ্যালু দেয়া আছে 57, তাহলে বসাই দাও 57 বসাইলে দেখো উপরে আমাদের 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই 10 স্কয়ার আসে, নিচে 1 মাইনাস আলফা তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 10 স্কয়ার আসে। ক্যালকুলেশন করলে 10 স্কয়ার কেটে যায়, আর গুণ করলে দেখো 57 ইন্টু 1 মাইনাস আলফা তার হোল স্কয়ার, আর এখানে আমরা 4 আলফা স্কয়ার পাই। এই জিনিসটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি। এবার এই জায়গা থেকে আমরা কোন স্টেটে যাব, অবভিয়াসলি এর পরের স্টেটে আমাদের যাইতে হবে। সো এর পরের স্টেট ক্যালকুলেশন কেমনে করব, ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আবার সরাসরি করতে পারো। 57 নিলা 1 মাইনাস 2 আলফা প্লাস আলফা স্কয়ার, এই সাইডে আছে হচ্ছে 4 আলফা স্কয়ার। ক্যালকুলেশন করলে দেখো 57 মাইনাস 114 আলফা প্লাস 57 আলফা স্কয়ার ইকুয়ালস টু 4 আলফা স্কয়ার। ক্যালকুলেশন করলে দেখো এই 4 আলফা স্কয়ার এই সাইডে যে বাদ দিলে হচ্ছে 53 আলফা স্কয়ার মাইনাস 114 আলফা প্লাস 57 ইকুয়ালস টু 0। এবার এটাকে তুমি ক্যালকুলেটরে সরাসরি দ্বিঘাত সমীকরণে বসায় আলফার দুইটা ভ্যালু পাবা, একটা ভ্যালু পাবা হচ্ছে অনেক ছোট ভ্যালু, আরেকটা ভ্যালু পাবা হচ্ছে অনেক বড় ভ্যালু। সো দুইটা ভ্যালু বই দেখে আমি একটু ক্যালকুলেটর দেখেই বসাই। ক্যালকুলেটরে যদি আমি এটা বসাই তো আমাদের এখানে ইকুয়েশনে যাইতে হবে, তারপরে যেহেতু দুই ঘাত বিশিষ্ট অর্থাৎ 3-এ যাইতে হবে, যে আমি প্রথমে 53 বসালাম মাইনাস 114 বসালাম, তারপরে 57 বসালাম। ক্যালকুলেশন করলে আমার একটা ভ্যালু আসতেছে হচ্ছে 1.36, আরেকটা ভ্যালু আসতেছে হচ্ছে 0.0 তোমার হচ্ছে 79। সো 1.36 যেটা আসছে এটা তো একের চেয়ে বেশি হয়ে যাচ্ছে,
এই ভ্যালুটা দিয়ে তো আমাদের কাজ হবে না, 0.79 যেটা আছে এই ভ্যালুটা দিয়ে কাজ হবে, 0.79 যেটা আছে ওই ভ্যালুটা দিয়ে কাজ হবে, ওই ভ্যালুটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। সো পরবর্তীতে তুমি ওই 0.79 কে এই আলফার এই জায়গায় বসাবা, এই আলফার এই জায়গায় বসাবা, এই আলফার এখানে বসাবা, বসাইলে দেখো হাইড্রোজেন আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড, এই তিনটার ঘনমাত্রা তুমি পেয়ে যাচ্ছ, এই তিনটার ঘনমাত্রা পেয়ে যাচ্ছ। তাহলে ম্যাথটা কেমনে করতে হবে বুঝতে পারছো? সো প্রথমে তোমাকে এই জায়গাতে ফরমেশন করা লাগবে আলফা ধরে নিয়ে, তারপরে তুমি এই জায়গা থেকে ফরমেশন করে এই ফরম্যাটটা রূপান্তর করে নিবা, নিয়ে তুমি কেসি এর ভ্যালু বের করবা, সেখানে সব ভ্যালু বসায় আলফার ভ্যালু পেয়ে যাবা। সেই আলফার ভ্যালু এই জায়গায় বসালে তুমি হাইড্রোজেনের ঘনমাত্রা, আয়োডিনের ঘনমাত্রা এবং হাইড্রোজেন আয়োডাইড এই তিনটা জিনিসের ঘনমাত্রা পেয়ে যাচ্ছ। সিম্পল ম্যাথ, একদম সিম্পল ম্যাথ। সো কেসি এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো এইভাবে তুমি অনায়াসে করে ফেলতে পারবা, বুঝছো কিনা? মেইন বইয়ের ম্যাথ মেইন বইতেই দেয়া আছে, আমি তোমাকে একদম ইজিলি সিম্পলিফাই করে দিলাম। সো তোমার কাজ হচ্ছে প্রশ্নটা বারবার পড়া, প্রশ্নটা বারবার পড়ে প্রশ্নটাকে সিম্পলিফাই করে বোঝা, প্রশ্নটা বারবার পড়া, প্রশ্নটাকে সিম্পলিফাই করে বোঝা, তারপরে এখানে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পরে আসো, পরের এমসিকিউতে আসো, পরের কোশ্চেনটাতে আসো। পরের কোশ্চেন বলছে যে দেখো সমাধানকৃত সমস্যা 4.19 বইতেই আছে, বইতে দেখো। বলছে যে 470 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ বি যৌগটার 45% বিয়োজিত হয়, উক্ত বিয়োজনের বা বিয়োজনের সাম্য ধ্রুবক কেসি গণনা করো। তো আমাদের এখানে বিয়োজন মাত্রা আলফার পরিমাণ বলেই দিছে 45%, 45% বিয়োজন হয় এটা বলে দিছে, তার মানে আলফার যে ভ্যালু সেটা 0.45। এখন আমাদের বের করতে বলছে কি কেসি এর পরিমাণ। কেসি বের করার জন্য আমাদের এখানে একটা ইকুয়েশন দেয়া আছে, এই ইকুয়েশনটা ব্যবহার করে কেসি বের করতে হবে। সো ইকুয়েশনটা কি? 2ab, এইটাকে যদি আমরা এখন ব্যবহার করার চেষ্টা করি, দেখো এখানে আমাদের a2 প্লাস b2 এটা তৈরি হয়। এখন আমাদের বলে দিছে যে ab এর বিয়োজিত হয় 45%, ab, সো এখান থেকে বিয়োজিত হয় আমার কত? 45%। তো এখান থেকে 45% বিয়োজিত হওয়া, এই কথাটার মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় এখানে যদি 1 মোল ধরে নিই তো এখানে থাকে 0 মোল, এখানে থাকে 0 মোল। এবার তাহলে এখানে যদি আমরা 1 মোল থেকে 0 মোল 0 মোল নিই, এবার তাহলে সাম্য অবস্থায় কি হবে বলো তো? সাম্য অবস্থায় যেহেতু এখানে আমাদের 2 আছে, তাহলে এখানে আমাদের 2 থেকে 2 আলফা পরিমাণ বিয়োজন হবে, 2 থেকে 2 আলফা পরিমাণ বিয়োজন হবে, এখানে যাবে আলফা, এখানে যাবে আলফা। বুঝতে পারছো? সো যখনই আমরা এরকম মানে আমাদের কোনো কিছু উল্লেখ করা থাকবে না, ব্যাপারটা বুঝতে হবে, যখন আমার কোনো কিছু উল্লেখ করা থাকবে না তখন আমি এই ফরম্যাটে যাব। কি করব? যখন আমার কোনো কিছু উল্লেখ করা থাকবে না তখন আমি এরকম 2 মানে ধরো ওই যে উপরে যে মোল সংখ্যা দেয়া আছে সেই মোল সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে তারপরে আগাবো, মোল সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে তারপরে আগাবো। সো এখানে আমাদের 45% বলছে বিয়োজিত হয়, তো এখানে আমরা 2 - 2 আলফা করলাম, করে তারপরে আগায় গেলাম। বুঝতে পারছো কি? 2 - 2 আলফা। তো এখন এই যে আমরা 2 - 2 আলফা করলাম, 2 - 2 আলফা করলাম, করে আমরা এখন কি পাবো? ওকে দাঁড়াও, একটু আমাদের প্রশ্নটার দিকে আরেকটু ভালো করে খেয়াল করি। 470 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবি যৌগটির 45% বিয়োজিত হয়েছে, মানে এবি যৌগটার 45% বিয়োজিত হয়ে চলে গেছে। তাহলে 1 মোল থেকে যদি আমরা 45% বিয়োজিত করে নিয়ে চলে যাই তাহলে আমাদের অবশিষ্ট কত পরিমাণ থাকবে সেটা বের করতে হবে। এখন যেহেতু আনুপাতিক হারে এই অংশটা পাচ্ছি, তাহলে 45%-এর ওটা তো আমাদের ক্লিয়ার, তাই না? এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আমরা আলফার পরিমাণ 0.45 পাইছি। এবার এইটাই আমাদের কেসি বের করার জন্য কোনো আয়তন দেয়া আছে? কোনো আয়তন দেয়া নেই, কিন্তু ইকুয়েশন এমন যেটা আয়তনের উপর ডিপেন্ডেন্ট না। তো আমরা যখন ঘনমাত্রা বের করতে যাব তখন ঘনমাত্রা বের করার জন্য জাস্ট আমরা আয়তনকে ভি ধরে নিয়ে এর নিচে ভি, এর নিচে ভি, এর নিচে ভি দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে, সিম্পল জিনিস। এবার আমরা যখন কেসি বের করব তখন কেসি ইকুয়ালস টু আমাদের উপরে যাবে উৎপাদের ঘনমাত্রা, নিচে যাবে বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা মানে A2 এটার ঘনমাত্রা ইনটু B2 এটার ঘনমাত্রা, ঠিক আছে? আর নিচে যাচ্ছে AB এটার ঘনমাত্রা, বাট AB এর ক্ষেত্রে মোল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে। এবার আমরা যদি একটু দেখার চেষ্টা করি A2 B2, A2 এর ক্ষেত্রে আমরা দেখো ভ্যালু পাচ্ছি আলফা ডিভাইডেড বাই ভি, বি এর ক্ষেত্রে আলফা ডিভাইডেড বাই ভি, আর 2AB এর ক্ষেত্রে আমরা ভ্যালু পাচ্ছি
2 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই ভি টোটালটার পাওয়ার স্কোয়ার। এবার এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখতে পাবা যে এই ভি আর এই ভি মিলে ভি স্কোয়ার আর এই ভি স্কোয়ার, সো এই ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার কেটে যায়, আলটিমেটলি উপরে আমাদের আলফা স্কোয়ার আর নিচে 2 মাইনাস 2 আলফা তার হোল স্কোয়ার এটা থাকে, 2 মাইনাস 2 আলফা তার হোল স্কোয়ার এটা থাকে। এবার এখান থেকে আমার শুধুমাত্র একটাই ভ্যালু দেয়া আছে, সেটা কত 45%, মানে আলফার ভ্যালু 0.45। এটা বসালে ম্যাথ মিলে যাচ্ছে না? উত্তর হচ্ছে ইয়েস, মিলে যাচ্ছে। দেখো তুমি বসাবা 0.45 তার স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস, খেয়াল করো কি করবা, তুমি নিচে বসাবা 2 মাইনাস 2 ইন্টু 0.45 এটা তার স্কোয়ার। তো এইটা বসাইলে তুমি উত্তর মিলে যাচ্ছে। এবার ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে জাস্ট সিম্পলি এই জিনিসটা বসাই দিবা। সো উপরে প্রথমে ক্যালকুলেটরে হচ্ছে তুমি ওই ভগ্নাংশ নিবা, নিয়ে 0.45 তার স্কোয়ার উপরে দিবা, নিচে ব্র্যাকেট দিয়ে 2 মাইনাস 2 ইন্টু 0.45 তার স্কোয়ার দিবা। সো এখান থেকে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে কত 0.167। সো এই 0.167 এটাই হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত কেসি এর ভ্যালু, 0.167 এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত কেসি এর ভ্যালু। তাহলে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটার বেসিকটা বুঝলাম। বেসিকটা হচ্ছে যে আমার এবি থেকে 45% বিয়োজিত হয়, এর মানে আলফার পরিমাণ দেয়া আছে 45%। আলফার পরিমাণ কত দেয়া আছে 45%, তার মানে আমরা আলফার ভ্যালু পাচ্ছি 0.45, মানে 1 মোল থেকে 0.45 যায়। তাহলে এখানে আমার 2 মোল থেকে কত যাবে 2 মাইনাস 2 আলফা। আমি এটা আগেই বলছি আনুপাতিক হারে আমাদের এটা বের করা লাগবে। এটা কি আনুপাতিক হারে বের করা লাগবে। সো 1 মোল থেকে যদি আলফা যায় তাহলে 2 মোল থেকে কত যাবে 2 মাইনাস 2 আলফা। 1 মোল থেকে যদি আলফা যায় তাহলে 2 মোল থেকে 2 মাইনাস 2 আলফা যাবে। এই আনুপাতিক হারে এটা আমার বের করা লাগবে। তাহলে এখানে যাবে আলফা, এখানে যাবে আলফা। এবার এখানে কিন্তু একটা ফ্যাক্টও আছে, আমি কিন্তু আগের একবার ম্যাথ করতে যেও বলছি যে এইটাই আমাদের কিছু দেয়া নাই, এই জন্য আমরা 2 মাইনাস 2 আলফা ধরতে পারছি। বাট যখন আমাদের দেয়া থাকবে যে পরিমাণ 2 মোল, পরিমাণ 3 মোল, পরিমাণ 5 মোল, পরিমাণ যদি ইনিশিয়াল পরিমাণ দেয়া থাকে তাহলে যেটা দেয়া থাকবে সেটা থেকে আনুপাতিক হারে বাদ দিতে হবে। আর যদি দেয়া না থাকে তাহলে আমরা নিজের মতো বানিয়ে নিতে পারবো। যেমন ধরো এখানে দেয়া নাই, এই জন্য আমরা এই 2 মোলের সাথে সামঞ্জস্য রেখে 2 মাইনাস 2 আলফা বানাইছি। বাট যদি দেয়া থাকতো 5 মোল দেয়া থাকলে তখন 5 মোল থেকে আনুপাতিক হার বাদ দিতাম, 5 মোল থেকে আনুপাতিক হার বাদ দিতাম। এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম মানুষের ভুল হয়, আলফা এবং পরিমাণ এই দুইটার মাঝখানে আমরা পার্থক্য বুঝি না। সো এখানে আমরা এই ম্যাথটা সলিউশন করে ফেলছি। পরে আসো, পরের ম্যাথটা বলতেছে দেখো 4.20 সমাধানকৃত সমস্যা কত 4.20 বলছে কি এই জায়গায় দেখো পরিমাণ দেয়া আছে, বলছে 4.05 মোল হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের পরিমাণ দেয়া আছে, 4.64 মোল আয়োডিন, আয়োডিনের পরিমাণও দেয়া আছে। তার মানে আমি যদি এখানে প্রথমে হাইড্রোজেন লেখার চেষ্টা করি প্লাস আয়োডিন লেখার চেষ্টা করি, দুইটার পরিমাণই দেয়া আছে আমার, দুইটার পরিমাণ ইনিশিয়াল পরিমাণ 4.05, আরেকটার পরিমাণ দেয়া কত 4.65, দুইটার পরিমাণই দেয়া। এবার বলছে দেখো 444 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার একটা ফ্লাক্সে রেখে দিলে দেখো 1 লিটারের ফ্লাক্সে রেখে দিলে তাপ দিলে উৎপন্ন হয় কত, খেয়াল করো 4.75 মোল উৎপন্ন হয়। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন আয়োডাইড যেটা তৈরি হচ্ছে, দেখো বিক্রিয়া শেষে আমাদের তৈরি হয় 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। এইটা কি পরিমাণ তৈরি হয় সেটাও বলে দিছে, সেটা কত সেটা বলে দিছে হচ্ছে 6.75 মোল উৎপন্ন হয়। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এটাকে যদি তুমি আলফা আলফা করে ধরো তাহলে দেখো আলফা আলফা করে যদি তুমি ধরো তাহলে আলফা আলফা করে ধরলে সিম্পলি চিন্তা করো 4.05 এখান থেকে আলফা পরিমাণে আনুপাতিক হারে বাদ যাবে, 4.65 এখান থেকেও আলফা পরিমাণ আনুপাতিক হারে বাদ যাবে, আর এখানে উৎপন্ন হবে কি বলতো 2 আলফা না। এটা কি, এইটা হচ্ছে আমাদের বেসিক আনুপাতিক সিস্টেম। ইনিশিয়াল যেই মোল পরিমাণ দেয়া থাকে তার থেকে আলফা বাদ গেল, তার থেকে আলফা বাদ গেল, এখন তৈরি হলো কি 2 আলফা। এটাকে এক্স ধরলেও হইতো, 1 মোলের জন্য এটা আলফা, বাট যদি তুমি 1 মোল না নাও তাহলে তখন সেটাকে এক্স বলা যায়, এক্স। বাট আমরা আলফা এক্স কে একই সেন্সে ধরি, এই জন্য আমরা এখানে আলফাই ধরছি। তাহলে এখানে একটা সিম্পল জিনিস চিন্তা করো তো, এই জায়গাতে যেইটা 2 আলফা ওইটার মানি না 6.75, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে, এখানে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 2 আলফা ইকুয়ালস টু 6.75। তাহলে আলফার ভ্যালু আসবে 6.75 ডিভাইডেড বাই 2,
তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো 6.75 ডিভাইডেড বাই 2 করবা, করলে রেজাল্ট আসবে 3.375। তাহলে এখান থেকে আমি আলফার ভ্যালু কত পাচ্ছি? 3.375। এবার 3.375 এই ভ্যালুটা ব্যবহার করে আমরা এখন কি করতে হবে? আমরা এখন এই জায়গা থেকে কেসি এবং কেপি নির্ণয় করতে হবে। এবার ভালো করে খেয়াল করো, আমি যদি কেসি বের করতে চাই তাহলে আমার ঘনমাত্রা লাগবে না? মোল সংখ্যা দেয়া আছে, এখান থেকে ঘনমাত্রা লাগবে। ঘনমাত্রা বের করার জন্য দেখো তো আমার আয়তনও দেয়া আছে। তাহলে এখন আমি যেটা করব, এখানে প্রথমে হাইড্রোজেনের ঘনমাত্রা বের করব। তো হাইড্রোজেনের ঘনমাত্রা দেখো এখান থেকে অলরেডি আমার 4.05 মাইনাস আলফার পরিমাণ দেয়া আছে 3.375 ডিভাইডেড বাই আমার রেজাল্ট আসবে নিচে আয়তন কত আসবে 1। তাহলে এখান থেকে আমি ঘনমাত্রা পেয়ে গেলাম। এবার দেখো আয়োডিনের ঘনমাত্রা বের করব। আয়োডিনের ঘনমাত্রা 4.65 দেয়া আছে, 4.65 মাইনাস 3.375 ডিভাইডেড বাই আয়তন, মানে মোল ডিভাইডেড বাই আয়তন। তাহলে এখান থেকেও আমি ঘনমাত্রা পেয়ে যাব। আচ্ছা, এবার দেখো আমি যেটা তোমার 2 হাইড্রোজেন আয়োডাইডের যে ঘনমাত্রা, এটা তো আমি অলরেডি জানি, 2 আলফার পরিমাণ 2 ইন্টু 3.375 ডিভাইডেড বাই 1। এই হচ্ছে আমার 3 ধরনের ঘনমাত্রা আমি পাইলাম। সো এই যে 3 ধরনের ঘনমাত্রা পাইলাম, এই 3 ধরনের ঘনমাত্রা এখন আমি কি করব? ক্যালকুলেটরে বসাবো। তাহলে 4.05 মাইনাস 3.375 এটা ক্যালকুলেশন করলে 0.675 একটা রেজাল্ট আসে। আচ্ছা, 4.65 মাইনাস 3.375 এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে হচ্ছে 1.275 এটা। আর এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পাই 6.675। ওকে, এই যে 3টা রেজাল্ট আমি পাইলাম, এবার এটা দিয়ে আমি যখন কেসি বের করব, তখন দেখো আমাদের কেসি ইকুয়ালস টু উপরে যাবে উৎপাদ, নিচে যাবে বিক্রিয়ক। উৎপাদকে হাইড্রোজেন আয়োডাইড কত আছে? 6.675। এবার মোল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে। মোল সংখ্যা পাওয়ারে দিলাম। নিচে আমার হচ্ছে বিক্রিয়ক কি আছে? 0.675 এটা ইন্টু 1.275 এটা। তাহলে এই যে জিনিসটা আমরা বসাইলাম, এই ভ্যালুগুলো এখন বসাইলে আমরা এখান থেকে কেসি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো উপরে আমরা কি বসাবো? 0.675 তার স্কয়ার ডিভাইডেড বাই 0.675 ইন্টু এটা হচ্ছে 6.675 তার স্কয়ার, উপরেরটা 6.675 তার স্কয়ার, নিচে হচ্ছে 0.675 ইন্টু 1.275। রেজাল্ট করলে এখান থেকে আমাদের 51.77 এইটা আসে হচ্ছে কেসি এর ভ্যালু। এখন আমরা জানি যে কেসি যদি আমরা জানি, কেসি থেকে আমরা কেপি বের করতে পারবো। কেন? কারণ আমরা জানি কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন, এইটা হচ্ছে আমাদের ভ্যালু। তো কেসি এর ভ্যালু ওখানে আমাদের কত আসছে? 51.77। এবার আর এর ভ্যালু কত বলো তো? 8.314। টেম্পারেচার দেখো ওখানে দেয়া আছে 444। তাহলে 444 প্লাস 273 এটা যোগ করতে হবে, করলাম। এবার এই টোটাল যেটা, এই টোটালটার পাওয়ার কত যাবে? এই বিক্রিয়াতে আমাদের টোটালটার পাওয়ার যাবে, দেখো ডেল এন এর মান 0। তার মানে আমাদের এই ডেল এন এর মান 0 হলে কেপি আর কেসি সমান হয়ে যায় না? মানে এটা না বসালেও হইতো, তো কেপি আর কেসি সমান হয়ে যায়, এটা হচ্ছে 51.77ই আসে। কারণ কি? ডেল এন এর মান 0। কারণ কি? কারণ উৎপাদের মোল সংখ্যা আর বিক্রিয়কের মোল সংখ্যা সমান, উৎপাদের মোট মোল আর বিক্রিয়কের মোট মোল সমান। তাহলে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই ম্যাথটা সলিউশন করতে পারবো কিনা? সিম্পল একটা ম্যাথ, এটা সলিউশন করতে তোমার পারার কথা। খুবই সিম্পল ম্যাথ, জাস্ট তুমি স্টেপ বাই স্টেপ সলিউশন করলেই হচ্ছে। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বুঝাইলাম এভাবেই যদি তুমি বুঝতে পারো তাহলে খুবই ভালো। একবার না বুঝলে তুমি কি করবা? আর একবার এটা রিভাইভ করে দেখবা, আরেকবার। ওকে, গ্রেট। পরে চলো পরের কোশ্চেনটাতে যাই। আমরা এখন পরের যেই সমস্যা, এটা হচ্ছে সমাধানকৃত সমস্যা নাম্বার 4.21, এটা দেখব। 4.21 আমাদের বলা আছে যে 298 কেলভিন তাপমাত্রায় সাম্য অবস্থায় N2O4 এর বিযোজন মিশ্রণে N2O4 এর আংশিক চাপ এত। এবার বিক্রিয়ায় কেপি দেয়া আছে এত, বিক্রিয়ায় কেসি এর মান এবং N2O4 এর আংশিক চাপ বের করতে বলছে। তাহলে আমাদের এই জায়গাতে প্রথমত N2O4 নিয়ে কাজ করা লাগবে। তো আমরা N2O4 এইটাকে আমরা হিট দিলাম, দিলে আমাদের এখানে
N2O4 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় হচ্ছে 2NO2। N2O4 থেকে কি উৎপন্ন হয়? 2NO2। আচ্ছা, N2O4 থেকে 2NO2 উৎপন্ন হলো। এবার এখানে ভালো করে খেয়াল করলে দেখবা আমরা দেখতেই পাচ্ছি যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের যে আংশিক চাপ তার যেই রাশিমালা পি অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড এইটার ভ্যালু দেয়া আছে? দেয়া আছে? উত্তর হচ্ছে না, দেয়া নাই। আচ্ছা, এবার পি অফ N2O4 এইটার যে আংশিক চাপ, এই আংশিক চাপের ভ্যালু দেখো দেয়া আছে। N2O4 এর আংশিক চাপ কত? N2O4 এর আংশিক চাপ 0.8 দেয়া আছে। এখন এই সমীকরণ থেকে আমরা আংশিক চাপ ব্যবহার করে বের করব কিভাবে? এই সমীকরণ থেকে আংশিক চাপ তো আমরা যখন কেপি ব্যবহার করব তখন আমাদের উপরে যাবে পি অফ NO2 আংশিক চাপ, মোল সংখ্যা যাবে পাওয়ারে, আর নিচে যাবে পি অফ N2O4 মোল সংখ্যা যাবে পাওয়ারে। এই হচ্ছে আমাদের কি বলতো এই যৌগটার জন্য আমাদের বিক্রিয়া, মানে এই বিক্রিয়াটার জন্য হচ্ছে আমাদের আংশিক চাপের সমীকরণ বা কেপি এর সমীকরণ। কেপি এর সমীকরণ, তাহলে আমরা কেপি এর সমীকরণ লিখছি। এখন কেপি এর সমীকরণে দেখো তো আমাদের কেপি এর ভ্যালু কত দেয়া আছে? 0.008 না? তো দেখো 0.008 এটা আমরা পাইলাম, ডিভাইডেড বাই দেখো পি অফ NO2 তার স্কয়ার, পি অফ NO2 তার স্কয়ার। তো পি অফ NO2 এর ভ্যালু আমরা তো জানি না, তাহলে এটা আমরা পি অফ NO2 তার স্কয়ার রেখে দিলাম, বাট পি অফ N2O4 এটার ভ্যালু জানি কত বলো তো? 0.8 বসাই ফেললাম। ক্যালকুলেশন করলে দেখো পি অফ NO2 তার স্কয়ার ইকুয়ালস টু 0.008 ইনটু 0.8 এটা আসে। পরবর্তী লাইনে পি অফ NO2 ইকুয়ালস টু আমরা রুটের নিচে 0.008 ইনটু 0.8 এইটা বসাইতে পারি। তাহলে আমরা এখান থেকে রুটের নিচে 0.008 ইনটু 0.8 এটা যদি বসাইলে আমাদের আরো একটা ভ্যালু আসে 0.08। সো এই যে 0.08 এইটা কি? এইটা হচ্ছে আমাদের এখান থেকে নাইট্রোজেনের আংশিক চাপ নির্ণয়, নাইট্রোজেনের আংশিক চাপ নির্ণয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা নাইট্রোজেনের আংশিক চাপ তো পাইলাম, তাহলে আমরা এখান থেকে কেসি বের করব কিভাবে? ভাই কেসি বের করা খুব সিম্পল। দেখো আমরা জানি যে কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টু দি পাওয়ার কি বলতো? ডেল এন, আর টু দি পাওয়ার ডেল এন। তো এই জায়গা থেকে আমরা ইজিলি কেসি বের করতে পারবো। কিভাবে? দেখো আমরা এখান থেকে কেপি এর ভ্যালুটা জানি না? কেপি এর ভ্যালু আমরা অলরেডি জানি 0.008। সো 0.008 ইনটু কেসি ইনটু আর, আর এর ভ্যালু 8.314 ইনটু টি এর ভ্যালু দেখো এখানে দেয়া আছে 298 কেলভিন, তো আমি বসাই দিলাম 298 ইনটু পাওয়ার কত যাবে? এই বিক্রিয়ার জন্য দেখো উৎপাদ 2 মোল আর বিক্রিয়ক 1 মোল, তাহলে 2 - 1 মানে এখানে পাওয়ার আসবে আমার 1। তাহলে এখান থেকে কেসি ইকুয়ালস টু আসবে একদম সরাসরি 0.008 ডিভাইডেড বাই 8.314 ইনটু 298। এই যে জিনিসটা আছে এইটা ক্যালকুলেশন করলেই তুমি এখান থেকে ভ্যালু পেয়ে যাবে। বুঝতে পারছো? সিম্পল। তাহলে কেসি বের করব কেমনে? কেসিও এই সেম ইকুয়েশন দিয়ে বের করলাম, কেপিও সেম ইকুয়েশন দিয়ে বের করলাম। জাস্ট তুমি প্রশ্নটা ভালো করে পড়ো, পড়ে সিম্পলিফাই করো। এই প্রশ্নটা আমি ধরে অ্যাঙ্গেলটা বের করছি কই দিকে ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্রথমে পড়ছি 298 কেলভিন তাপমাত্রায় সাম্য অবস্থায় N2O4 এর বিয়োজন থেকে মিশ্র হয়ে ওইটা তৈরি করে, আংশিক চাপ দেয়া আছে। যখনই আমার এখানে আংশিক চাপ দেয়া আছে তখন আমি কেপিতে গেছি। কেপিতে গেলে আমি দেখতে পাচ্ছি যে এই টার্মটা আমার দেয়া আছে, এই টার্মটা আমার দেয়া নাই, আর কেপি দেয়া আছে। তো আর গুণ করলে আমি এখান থেকে দেখো পি অফ NO2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি পি অফ NO2 মানে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ, একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। আবার আমার এখানে যেহেতু টেম্পারেচার দেয়া আছে, টেম্পারেচার থেকে আমি কিন্তু কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টু দি পাওয়ার ডেল এন ওটা বের করতে পারছি। মানে কেপি কেসি যে সম্পর্কের ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে তাপমাত্রা দেয়া থাকলেই অন্যটা বের করা যায়। জাস্ট কিছুই করা লাগবে না, আমার তাপমাত্রা দেয়া থাকতে হবে। তাপমাত্রা দেয়া থাকলে একটা থাকলে আরেকটার ভ্যালু বের করা যায়। আর ওই ইকুয়েশন তো লাগে, নাহলে মোল সংখ্যা ছাড়া তুমি কেমনে বের করবা? সো মোল সংখ্যা তো আমার লাগবেই। সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পরের ম্যাথটার দিকে একটু তাকাই। পরের ম্যাথটা বলছে দেখো সমাধানকৃত সমস্যা 4.22, এইটা 4.22 এইটার মেইন ম্যাথের ভিত্তিটা কোথায় আমরা একটু যদি দেখার চেষ্টা করি। মেইন ম্যাথের ভিত্তি বলছে 298 কেলভিন তাপমাত্রা বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটম চাপে আমাদের ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড যেটা আছে এর 18% নাইট্রোজেন ডাইঅক্সাইডে বিয়োজিত হয়।
18% নাইট্রোজেন ডাইঅক্সাইডে বিয়োজিত হওয়ার মানে কি, বিয়োজন মাত্রার পরিমাণ 18.5%। সো বিয়োজন মাত্রা আলফা এইটার পরিমাণ 18.5%, মানে এখান থেকে আমরা বলতে পাচ্ছি 0.185 হচ্ছে আলফার ভ্যালু। এবার আমাদের মেইন যে যৌগ সেটা কি, N2O4, এইটা বিক্রিয়া করে আমাদের তৈরি করে 2NO2, এইটা বিক্রিয়া করে কি তৈরি করে, 2NO2। এখন এই যে N2O4 থেকে 2NO2 তে রূপান্তর হলো, দ্যাট মিন্স এখান থেকে এইটাতে চলে গেছে না। এখন আমার এখানে বিক্রিয়ায় কেপি বের করতে বলছে, এখন বিক্রিয়ায় কেপি আমি কেমনে বের করব, খুবই সিম্পল। বিক্রিয়ায় কেপি বের করার উপায় খুব সিম্পল। কিভাবে দেখো, আমাদের ওখানে ওই যে এখানে আমাদের হচ্ছে যে টোটাল বিক্রিয়ার চাপ দেয়া আছে, টোটাল এই ঘটনার চাপ দেয়া আছে। সো চাপ দেয়া থাকলে কেপি বের করা যায় কিভাবে, এখানে প্রাথমিক অবস্থায় এটাকে আমি যদি 1 মোল ধরি তাহলে এটা 0, পরবর্তীতে সাম্য অবস্থায় এখান থেকে 1 মোল থেকে আলফা পরিমাণ বিয়োজিত হবে, ওকে, আর এখানে আমাদের 2 আলফা পরিমাণ উৎপাদন হবে। তাহলে এখান থেকে আমি মোট মোল, টোটাল মোল বের করতে পারবো। টোটাল মোল হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, ক্যালকুলেশন করলে 1 প্লাস আলফা পাওয়া যায় হচ্ছে আমাদের মোট মোল। এবার 1 প্লাস আলফা যদি মোট মোল হয়, তো এখন আমি এখান থেকে কেপি বের করতে পারবো। কেপি কিভাবে বের করব, সিম্পল জিনিস, উপরে যাবে আমাদের আংশিক চাপ, কার আংশিক চাপ, নাইট্রোজেন ডাইঅক্সাইড, পি অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড তার আংশিক চাপ, মোল সংখ্যা কোথায়, পাওয়ারে, নিচে যাবে পি অফ N2O4 এর আংশিক চাপ, মোল সংখ্যা কোথায়, পাওয়ারে। এবার প্রশ্ন হচ্ছে আংশিক চাপ কেমনে বের হবে, তো প্রথমে আসো পি অফ NO2 এর আংশিক চাপের দিকে আসো। পি অফ NO2 এর আংশিক চাপে নিচে আমার মোট মোল কত, 1 প্লাস আলফা, উপরে আমার তার নিজের মোল NO2 এর নিজের মোল কত, 2 আলফা ইনটু মোট চাপ কত দেখো তো, 1 অ্যাটমসফিয়ার দেয়া আছে। সেখানে তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো আলফার পরিমাণও তুমি জানো, তাহলে 2 ইনটু 0.185 ডিভাইডেড বাই 1 প্লাস 0.185 ইনটু 1, এই জিনিসটা আসতেছে। তাহলে ক্যালকুলেশন করলে 2 ইনটু 0.185 ডিভাইডেড বাই তোমার 1.185, এইটা যদি ক্যালকুলেশন করলেই, তাহলে এখান থেকে আমরা পি অফ NO2 এর ভ্যালু পাচ্ছি 0.312, এটা। তাহলে পি অফ NO2 যেটা আছে এটার ভ্যালু 0.312, এটা পাচ্ছি। তাহলে এখানে আমরা বসাই দিলাম 312 তার স্কয়ার। এখন আমাদের নিচের ভ্যালুটাও তো বের করতে হবে, নিচের ভ্যালুটাও তো আমরা জানি না। তো নিচের ভ্যালুটা এই জায়গায় যেহেতু জায়গা নাই, আমি এখানে বের বললাম, হ্যাঁ এখানে বের করলাম। তাহলে এখন আমরা পি অফ N2O4 এটার ভ্যালু বের করব। নিচে যাবে মোট মোল 1 প্লাস আলফা, আর উপরে যাবে তার নিজের মোল 1 মাইনাস আলফা। তো এটা যদি ক্যালকুলেশন করো ইনটু মোট চাপ 1, তাহলে দেখো 1 মাইনাস 0.185 ডিভাইডেড বাই 1 প্লাস 0.185 ইনটু 1, এটা আসে। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো 1 মাইনাস 0.185 ডিভাইডেড বাই 1.185, এটা আসলো। সো ক্যালকুলেশন করলে এই জায়গায় আমাদের ভ্যালু আসছে 0.687। সো আমরা বসালাম 0.687, এই যে ভ্যালু দুইটা বসাই দিলাম। এখন এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো রেজাল্ট কত আসছে দেখো, ক্যালকুলেটরে জাস্ট বসাও 0.312 তার স্কয়ার ডিভাইডেড বাই 0.687। তো ক্যালকুলেশন করলে 0.14, এইটা আসে হচ্ছে আমাদের কেপি এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেছি। এইবার এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে কেপি এর ভ্যালুটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করলাম, এই কেপি এর ভ্যালুটার বলছে যে যখন আমরা চাপ নিব 0.5 অ্যাটম, তখন N2O4 এর বিয়োজন মাত্রা কত হবে। বিয়োজন মাত্রা মানে নতুন করে আমরা আগে দেখো চাপ নিছিলাম 1 অ্যাটম, এই যে এই জায়গাতে আমরা চাপ 1 অ্যাটম বসাইছি। সো যখন আমরা 1 অ্যাটম নিছিলাম তখন আমাদের এই বিয়োজন মাত্রাতে আমাদের কেপি এর ভ্যালু এটা আসছে। বাট যখন আমরা চাপ বের করে আবার 0.5 অ্যাটম নিব, তখন আমাদের N2O4 এর বিয়োজন মাত্রা কত হবে সেটা বের করতে বলছে। মানে এইটা ম্যাথের সেকেন্ড পার্ট। আগের পার্টে আমাদের 1 অ্যাটম নিয়ে করা আছে, পরের পার্টে আমরা কি 0.5 অ্যাটম নিয়ে করব। তো আগের পার্টে 1 অ্যাটম নিয়ে করলেও কেপি যা আসতো,
পরের পার্টে 0.5 অ্যাটম নিয়ে করলেও কেপি সেমই থাকবে। কেপি যেহেতু সাম্য ধ্রুবক, ধ্রুবকের মান চেঞ্জ হয় না, ফলে যেটা হবে চাপ চেঞ্জ করলে আমার বিয়োজন মাত্রা চেঞ্জ হয়ে যাবে। তাহলে চাপ চেঞ্জ করলে বিয়োজন মাত্রা কেমনে চেঞ্জ হবে, এটা কিভাবে হিসাব করব? দেখো সেম জিনিস, আমাদের এখানে N2O4 দেয়া আছে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা 2NO2 পাবো, তাই না? 2NO2 পাবো। এখন আমাদের নতুন চাপের ক্ষেত্রে বিয়োজন মাত্রাকে আমরা বেটা হিসেবে ধরলাম। সো বেটা হিসেবে ধরলে এখানে যদি আমরা 1 মোল ধরি, এটা আসবে 0 মোল, তাহলে 1 মাইনাস বেটা মানে এখানে আসবে আমাদের 2 বেটা। কি আসবে? 2 বেটা। তাহলে ক্যালকুলেশন করলে মোট মোল N অফ T আসবে হচ্ছে 1 মাইনাস বেটা প্লাস 2 বেটা। সো ক্যালকুলেশন করলে 1 প্লাস বেটা। তার মানে এখান থেকে আমরা P অফ এই যৌগের NO2 এইটা যদি বের করতে চাই আংশিক চাপ, তাহলে নিচে যাবে আমার মোট মোল 1 প্লাস বেটা, উপরে যাবে আমার তার নিজের মোল, সেটা আসবে কত? 2 বেটা, ঠিক আছে, ইনটু মোট চাপ। মোট চাপের পরিমাণ কত? নতুন করে মোট চাপের পরিমাণ ভালো করে খেয়াল করলে দেখবা 0.5 অ্যাটম দেয়া আছে। কত দেয়া আছে? 0.5 অ্যাটম। আচ্ছা, এবার পি অফ তুমি বের করো N2O4 এটার পরিমাণ। তো নিচে আমার মোট মোল হচ্ছে 1 প্লাস বেটা, উপরে আমার তার নিজের মোল কি 1 মাইনাস বেটা। আমাদের মোট চাপ কত? নতুন মোট চাপ 0.5 অ্যাটম। এবার যদি তুমি কেপি এর মান বের করতে চাও, খেয়াল করো কেপি ইকুয়ালস টু তোমার ভ্যালু আসবে, উপরে যাবে তোমার হচ্ছে উৎপাদ, মানে হচ্ছে যে এই অংশটা। সো উপরে উৎপাদ সেটা কত আছে? 2 বেটা ডিভাইডেড বাই 1 প্লাস বেটা ইন্টু 0.5 টোটালটার স্কোয়ার। নিচে যাবে আমার বিক্রিয়ক কে আছে 1 মাইনাস বেটা 1 প্লাস বেটা ইন্টু 0.5। ক্লিয়ার হয়েছে এই অংশটা? এবার দেখো তো এই কেপি এর ভ্যালু অলরেডি তুমি বের করে রাখছো না আগের পেজে? উত্তর হচ্ছে ইয়েস, ওই যে 0.14 এটা হচ্ছে আমার কেপি এর ভ্যালু। তাহলে তুমি এখন এই জায়গাতে 0.14 কেপি এর ভ্যালু বসাই দিবা জাস্ট, দিয়ে এবার বাকি ক্যালকুলেশন তোমাকে সমাধান করতে হবে। কেমনে করবা? দেখো এই জায়গার ক্যালকুলেশন ইজি আছে। এই জায়গা 0.5, এই জায়গা 0.5, একটা কেটে যাবে। উপরে আমাদের 4 বেটা স্কোয়ার এটা বসবে, নিচে আমাদের 1 প্লাস বেটা বসবে, নিচে আমাদের 1 মাইনাস বেটা আর 1 প্লাস বেটা বসবে। আচ্ছা, এখানে আমাদের একটা স্কোয়ার আছে, তাই না? এবার একটা কেটে যাওয়ার ফলে 0.5 একটা থেকে গেল। এখন এখান থেকে একটা আর এখান থেকে একটা কেটে যায়, কেটে যে আলটিমেটলি আমাদের 0.14 এটার সাথে দেখো 4 বেটা স্কোয়ার, নিচে আমাদের 1 মাইনাস বেটা স্কোয়ার ইন্টু 0.5 এটা থাকে। এবার প্রশ্ন হচ্ছে ভাই এরপরের স্টেজে কি করব? খুবই সিম্পল, এই 1 মাইনাস বেটা স্কোয়ার এই সাইডে নিয়ে চলে আসো। 1 মাইনাস বেটা স্কোয়ার নিয়ে চলে গেলে ওই সাইডে 4 বেটা স্কোয়ার ইন্টু 0.5 ডিভাইডেড বাই তোমার 0.14 এটা পাবা। ওকে, ক্লিয়ার হয়েছে এইটা এই পর্যন্ত? তো এই অংশটা যেটা আছে এইটার সাথে তুমি যদি এখন একটু ভাগ করো, দেখো আমাদের ওখানে অনেকগুলো সংখ্যা আছে, 4 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.14, এই যে সংখ্যাগুলো আছে ভাগ করলে 14.28 পাওয়া যায়। তো এখানে আমরা এই জায়গাতে 1 ইকুয়ালস টু বেটা স্কোয়ার প্লাস 14.28 বেটা স্কোয়ার এটা পাই। ক্যালকুলেশন করলে 1 ইকুয়ালস টু আমরা 15.28 বেটা স্কোয়ার পাই। তো বেটা স্কোয়ার ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 15.28 এটা পাই। সো বেটা স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই তোমার হচ্ছে যে 1 বাই রুটের নিচে 15.28 এটা আসে। সো ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা ভ্যালু পাই 0.25। সো 0.25 মানে হচ্ছে এইটা হচ্ছে আমার নতুন বিয়োজন মাত্রা। নতুন বিয়োজন মাত্রা কত? 0.25। 0.25 এটাকে তুমি 100% এ রূপান্তর করলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 25%। বুঝতে পারছো? তাহলে আগে আমরা যে ইনফরমেশনগুলো দেয়া ছিল তার উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে কেপি বের করলাম। পরবর্তীতে কেপি কে ফিক্স রেখে আমরা আবার নতুন করে বিয়োজন মাত্রা বের করলাম। আগে বিয়োজন মাত্রা দেয়া ছিল কত? 18.5%, পরে যে আমরা কত পার্সেন্ট পাইছি? 25%। এক অ্যাটম চাপের জন্য 18.5, বাট যখন আমি চাপ চেঞ্জ করে কত করছি? হাফ মোল চাপ করছি বা 0.5 অ্যাটম চাপ করছি, তখন আমার বিয়োজন মাত্রা 25%-এ চলে গেছে। ক্লিয়ার হয়েছে? সো এই ম্যাথটা আশা করি আমাদের একদম ফুললি ক্লিয়ার হয়ে গেল। সো এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া ইয়েস ক্লিয়ার। কমেন্টে জানাও যে ভাইয়া ইয়েস ক্লিয়ার। ইয়েস ক্লিয়ার হইলে পরবর্তী অংশে যাব। সো এরপরে আমাদের দেখো
23 নাম্বার যে ম্যাথটা আছে, মেইন বইয়ের ম্যাথ 23 নাম্বার ম্যাথ, 23 নাম্বার ম্যাথটার দিকে একটু ভালো করে তাকাও। এইটা আমাদের করতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কেপিকেসির আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ 23 নাম্বার, বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 অ্যাটম চাপে PCl5 এর 80% বিয়োজিত হয়। 80% বিয়োজিত হয় মানে কি, আলফার পরিমাণ দেয়া আছে। এবার বলছে দেখো PCl3Cl2 উৎপন্ন করে, PCl3Cl2 এর আংশিক চাপ এবং কেপি বের করো। তাহলে আমাদের আংশিক চাপও বের করতে হবে, আবার কেপিও বের করতে হবে। এখন 80% বিয়োজিত হয় মানে আলফার পরিমাণ দিয়ে দেয়া আছে। তো আমরা যদি একটু দেখি, আমাদের এখানে PCl5 দেয়া আছে, এইটা থেকে আমরা বিক্রিয়া শেষ করে আমরা কি পাবো বলতো, PCl3 প্লাস Cl2, এই দুইটা জিনিস পাবো। এবার ভালো করে বোঝার চেষ্টা করো যে এখান থেকে 80% বিয়োজিত হয়ে যাচ্ছে, এর মানে কি, ইনিশিয়াল এটা 1 মোল ছিল, এটা 0 মোল, এটা 0 মোল। এখন এখান থেকে 80% বিয়োজিত হয়ে যাওয়া মানে 1 থেকে 0.8 মোল বিয়োজিত হয়ে গেল, এটা 0.8 মোল তৈরি করলো, এটা 0.8 মোল তৈরি করলো। যেহেতু আলফার পরিমাণ 80%, দ্যাট মিন্স এটার ভ্যালু 0.8। বুঝতে পারছো? এইবারটা এখানে জাস্ট বোঝার চেষ্টা করো যে আমাদের বের করতে বলছে PCl3Cl2 এর আংশিক চাপ এবং বের করতে বলছে কেপি। তাহলে আমরা এখন যেটা করব, প্রথমেই আমরা মোট মোল বের করার চেষ্টা করব। তাহলে n অফ টি মানে মোট মোল 1 মাইনাস 0.8 প্লাস 0.8 প্লাস 0.8, কাটাকাটি করলে এটা এটা কেটে যে দেখো 1.8 আসে আমার মোট মোল। এবার তুমি আংশিক চাপ বের করো, PCl3 এর আংশিক চাপ, PCl3 এর আংশিক চাপ বের করতে গেলে নিচে যাবে মোট মোল, মোট মোল কত 1.8, উপরে যাবে তার নিজের মোল, নিজের মোল কত দেখো দেয়া PCl3 এর জন্য 0.8 দেয়া। আচ্ছা, ইনটু সাইডে আমি গুণ করব কত, মোট চাপ, মোট চাপের পরিমাণ কত দেয়া আছে দেখো 3 অ্যাটম। এখান থেকে আমি PCl3 এর আংশিক চাপ পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে দেখো 0.8 ইনটু 3 ডিভাইডেড বাই 1.8, এটা পাচ্ছি। ক্যালকুলেশন করলে 1.33 পাওয়া যায়। সেম ভাবে Cl2 এর আংশিক চাপ বের করতে হবে, P অফ Cl2, নিচে যাবে মোট মোল, মোট মোল কত 1.8, উপরে যাবে তার নিজের মোল, নিজের মোল কত 0.8, ইনটু গুণ হবে মোট চাপ, মোট চাপ কত 3, ক্যালকুলেশন করলে এটাও 1.33 আসে, 1.33 আসে। এইবারটা আমরা দুইটা জিনিস তো বের করছি, দুইটা জিনিস দিয়ে তো আর কেপি বের করতে পারবো না, আমাদের তিনটাই বের করা লাগবে। তো আমরা দুইটা জিনিস আমাদের উত্তরে চাইছিল, সেই দুইটা আমরা পেয়ে গেছি, বাট আমাদের তিনটাই বের করা লাগবে। তো তিনটা বের করার জন্য আমরা এখানে সাইড নোট দিয়ে P অফ PCl5 ও লিখবো, P অফ PCl5। সো নিচে আমাদের মোট মোল, উপরে তার নিজের মোল, নিজের মোল কত 1 মাইনাস 0.8 মানে 0.2, ইনটু পাশে দেখো আমাদের কি আসে মোট চাপ। তাহলে ক্যালকুলেশন করলে, এইটা ক্যালকুলেশন করলে দেখো কত আসবে, এখানে 0.2 দিলাম, ক্যালকুলেশন করলে 0.33 রেজাল্ট আসে, 0.33। এখন যখন আমি কেপি বের করতে যাব, কেপি মানে আমার উপরে যাবে উৎপাদের আংশিক চাপ, উৎপাদ কোন দুইটা, এই দুইটা উৎপাদ, তাহলে উৎপাদের আংশিক চাপ দেখো 1.33 ইনটু 1.33, আর নিচে যাবে তোমার কি বিক্রিয়কের আংশিক চাপ, বিক্রিয়ককে PCl5, এটা শুধুমাত্র 0.33, মোল সংখ্যা সবার 1 করে আছে, সো প্যারা নাই। তাহলে আমরা এখানে 1.33 ইনটু 1.33 ডিভাইডেড বাই 0.33, এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট পাচ্ছি হচ্ছে 5.36। সো এই যে 5.36 পাচ্ছি, দিস ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছো, দিস ইজ দ্য কারেক্ট আনসার। সো আমাদের এখানে PCl5 এর আংশিক চাপ চেয়েছিল, Cl2 এর আংশিক চাপ চেয়েছিল, Kp এর আংশিক চাপ চেয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, বোর্ডে আসার মতো, সো ভালো করে এটা বুঝতে হবে। এই ওয়ান শট ক্লাসের মাধ্যমে আমরা এই ম্যাথগুলোর বেসিক জিনিসপত্রগুলো শিখে ফেলতেছি, কিন্তু এগুলো যদি শিখে ফেলতে পারি, এরপরে যখন আমরা সিকিউ সলভ ক্লাসে যাব, তখন আমরা আরো জিনিসপত্র দেখবো যেগুলো সিকিউ স্ট্যান্ডার্ড স্ট্রিম থেকে কিভাবে ক্লোন করে বের করতে হয়। ওকে, গ্রেট। চলো পরে বলছে, দেখো আমাদের এখানে বলছে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, খেয়াল করো ম্যাথটার দিকে খেয়াল করো, 2a থেকে 2a প্লাস b এর সাথে বিক্রিয়া করে 2c উৎপন্ন করে। এবার বলছে বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান যদি এত হয়, সাম্য ধ্রুবক মানে কি, k এর মান এত দেয়া আছে। এবার বলছে ওই তাপমাত্রায় বিক্রিয়ার বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবকের মান এত যদি হয়, তাহলে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবকের মান বের করো। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন একটি বিক্রিয়ার হার ধ্রুবক k ইকুয়ালস টু সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক kf ডিভাইডেড বাই বিপরীতমুখী বিক্রিয়ার হার ধ্রুবক
কে আর, মানে কি কোন একটি বিক্রিয়ার হার ধ্রুবক কে ইকুয়ালস টু K1 ডিভাইডেড বাই K2 পড়ছো না বেসিক্স নিয়ম শেখার সময়? তাহলে এইটাকে বলা হবে কে ইকুয়ালস টু সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক ডিভাইডেড বাই তোমার হচ্ছে বিপরীত মুখী বিক্রিয়ার হার ধ্রুবক বা রিভার্স হার ধ্রুবক। তাহলে এখান থেকে আমার বের করতে বলছে দেখো সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক মানে KF এর ভ্যালু, তাহলে KF ইকুয়ালস টু K ইন্টু K ইন্টু R, KR। তাহলে দেখো বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেয়া আছে অলরেডি, সাম্য ধ্রুবকের মান 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 4, 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু KR মানে বিপরীতমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের মান দেখো দেয়া আছে 1.24। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলেই আমি সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক পেয়ে যাব 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 তার সাথে গুণ হবে 1.24। তাহলে ক্যালকুলেশন করলে 9.92 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, দিস ইজ দ্য রেজাল্ট। ক্লিয়ার হয়েছে? দিস ইজ দ্য রেজাল্ট। সো এখান থেকে আমরা সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এটা সেটা এগুলা পাচ্ছি। ওকে, গ্রেট। পরে আসো, পরে বলছে দেখো যে সমাধানকৃত এটা 25 নম্বর সমস্যাটার সমাধান করতে বলছে। এখানে আমাদের কি বলে দিছে, সিম্পল জিনিস বলছে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, খেয়াল করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বিক্রিয়াটা দেয়া আছে, এই বিক্রিয়ায় কেপি এর মান এত হলে কেসি এর মান কত। তা আমার এই বিক্রিয়ায় কেপি এর মান দেয়া থাকলে কেসি এর মান যদি বের করতে বলে আমরা জানি কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। তো এখানে আমাদের কেপি এর মান অলরেডি দেয়া আছে কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 24, কেসি বের করা লাগবে। আর এর ভ্যালু আমরা জানি 8.314 ইন্টু টি এর ভ্যালু 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 কেলভিন। এটা আমরা ব্যবহার করব কেমনে, আমরা যখনই টেম্পারেচার বের করব টেম্পারেচার কেলভিন টেম্পারেচার হচ্ছে সেন্টিগ্রেড টেম্পারেচারের সাথে 273 যোগ করতে হয়, করলে 298 পাওয়া যায়। এবার উপরে ডেল এন এর ভ্যালু কত আসবে দেখো, এখানে উৎপাদের মোল সংখ্যা 2, তাহলে উৎপাদে 2 লিখলাম মাইনাস বিক্রিয়কের দেখো 1 প্লাস 2 মানে 3, তাহলে এইটা বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যখন আমরা কেসি বের করতে যাচ্ছি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেসি ইন্টু দেখো এই যে এই অংশটা 8.314 298 টোটালটার পাওয়ার মাইনাস 1, টোটালটার পাওয়ার কি মাইনাস 1। তার মানে এখান থেকে আমরা কেসি ইকুয়ালস টু এই যে অংশটা এটা এই সাইডে এসে গুণ করে ফেলতে পারতেছি না, এইটা এই সাইডে এসে গুণ, কারণ কি এইটা মানে হচ্ছে 1 বাই সামথিং, এটা এই সাইডে এসে গুণ হয়ে যায়। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 24 8.314 298, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের এখান থেকে টোটাল মিলে ভ্যালু, বুঝতে পারছো? টোটাল মিলে এখান থেকে ভ্যালু কি এটা। তো এইখান থেকে আমরা কেসি এইভাবে বের করতে পারি। তাহলে এই যে সিম্পল ম্যাথ, একদম সিম্পল ম্যাথ, এটা কিন্তু আসবে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ তেও চলে আসতে পারে। তো এই সিম্পল ম্যাথ আমি করতে পারবো কিনা, অবশ্যই পারবো। আমি ভেঙে ভেঙে বুঝাইছি একদম শুরু থেকে, তো তোমার বুঝতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। ওকে, চলো আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথ বলছে দেখো 26 নম্বরটা সমাধানকৃত সমস্যা 26 বই থেকে। আমরা এখানে কি কি দেয়া আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। বলছে এ যৌগ বি যৌগ এটা বিক্রিয়া করে এটা তৈরি করলো। এবার বলছে দেখো 650 কেলভিন তাপমাত্রায় 25 অ্যাটম চাপে আমাদের সাম্য মিশ্রণের 22% A2 আর 17% AB3 দেয়া আছে। এটা কিন্তু একটা নতুন ধরনের প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু আগে দেখো নাই। এই প্রশ্নের বেসিক কাহিনীটা কি দেখো, আমাদের A2 প্লাস 3B2 মিলে তৈরি করছে 2AB3। এবার এই 2AB3 যখন তৈরি করছে আমার বলেই দিছে A2 এর পরিমাণ 22%, মানে টোটাল 100% এর ভিতরে 22% AB2। এবার AB3 এর পরিমাণ 17% বলে দিছে। তার মানে আমার তিনটা মিলে 100% হওয়ার কথা ছিল, এইটা যদি 22 এটা যদি 17 হয় তাহলে এইটা বাকিটা না। তাহলে 100 থেকে 22 প্লাস 17 বাদ দিবা, 100 থেকে 22 প্লাস 17 বাদ দিবা, দিলে তুমি বাকি যে অংশটা পাবা সম্ভবত 61 আসবে, এটা 39 আসে 61 আসবে। সো 61% এটা তৈরি হয় কি আমাদের
অটোমেটিক এই AB3B2 বা B2 তৈরি হয় অটোমেটিক 61%। তাহলে এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ দ্বারা আমি সাম্য অবস্থায় পাচ্ছি। দেখো আমার বলেই দেয়া আছে এই যে জিনিসটা, এটা কিন্তু সাম্য মিশ্রণের ক্ষেত্রে, এই যে জিনিসটা এটা কোথার ক্ষেত্রে, সাম্য মিশ্রণের ক্ষেত্রে, বলেই দেয়া আছে সাম্য মিশ্রণের ক্ষেত্রে। তাহলে আমার এটাকে আর সাম্য অবস্থায় রূপান্তর করা লাগছে না, আমার সাম্য অবস্থায় অলরেডি আমি জানি যে A2 এর পরিমাণ 0.22, B2 এর পরিমাণ 0.61 আর 2AB2 এটার পরিমাণ 0.17। তাহলে সাম্য মিশ্রণে যদি আমি এটা পেয়েই যাই, তাহলে এখন এই সব কয়টা কি আমার মোল না? এই সব কয়টা আমার মোল নাম্বার। তো সব কয়টা যদি মোল নাম্বার হয়, তাহলে এখন আমার এখান থেকে কি করা লাগবে আংশিক চাপ বের করা লাগবে। আংশিক চাপ কেমনে বের করব? এই যে আমাদের 25 অ্যাটম চাপ দেয়া আছে এটা দিয়ে, 25 অ্যাটম চাপ দেয়া আছে এটা দিয়ে। কিভাবে? খেয়াল করো, আমি যখন A2 এর জন্য আংশিক চাপ বের করব, তাহলে P of A2 ইকুয়ালস টু আমার নিচে যাবে মোট মোল। মোট মোল কত? মোট মোল হচ্ছে আমার 100%, 0.22, 0.61, 0. অত, তাহলে মোট মোল আমার যাবে হচ্ছে 100%। 100% মানে কি? 1 মোল, 1 মোল। তাহলে উপরে যাবে কত? তার নিজের মোল, মানে 0.22 ইনটু, এবার দেখো পাশে যাবে কত? মোট চাপ। মোট চাপের কত? মোট চাপের পরিমাণ হচ্ছে 25। বসাই ফেললাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার P অফ A2 এর জায়গায় B2 যখন নিব সেম ভাবে নিচে যাবে মোট মোল, উপরে যাবে তার নিজের মোল কত? 0.61, আর পাশে যাবে কত? আমাদের মোট চাপ। মোট চাপ 25। সেম ভাবে P অফ AB2 AB3 এইটা যখন নিব, নিচে যাবে মোট মোল 1, উপরে যাবে তার নিজের মোল 0.17 ইনটু মোট চাপ। এই হচ্ছে আমাদের তিনটা রেশিও। তো তিনটা রেশিও যখন আমি পেয়ে গেছি, এখন এখান থেকে আমি কেপি বের করতে পারবো না? অবশ্যই পারবো। উপরে যাবে আমাদের উৎপাদের ভ্যালু কত? এই অংশটা। সো উৎপাদের ভ্যালু 0.17 ইনটু 25। এইটার মোল সংখ্যা কত? 2। তাহলে মোল সংখ্যা কোথায় যায়? পাওয়ারে। তাহলে পাওয়ার পাবে কত? 2। এবার B2 এর ক্ষেত্রে দেখো, B2 এর ভ্যালু আসছে 0.61 ইনটু 25। এখানে মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে আমাদের 3। তাহলে মোল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে। গ্রেট। এবার দেখো A2 এর ক্ষেত্রে আমি পাচ্ছি 0.2225, 0.22 ইনটু 25। এখানে আমাদের মূল সংখ্যা কত? 1, পাওয়ারে যাবে এটা। সো এখানে টোটাল মিলে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমি পেয়ে যাব। তো খেয়াল করো, আমি যদি দেখি 0.1, দেখো বসাই দিলাম, এই অংশটা তুমি জাস্ট ক্যালকুলেটারে বসাবা। 0.17 ইনটু 25 ক্যালকুলেশন করবো, উপরে যাবে গেল স্কোয়ার, নিচে সেম ভাবে ব্র্যাকেট দিলাম 0.61 ইনটু 25, পাওয়ার গেল 3 ইনটু এর সাথে গুণ হয়েছে 0.22 ইনটু 25। সো টোটাল মিলে ক্যালকুলেশন করলে এখান থেকে আমার একটা ভ্যালু আসতেছে, ছোট্ট একটা ভ্যালু, 9.25 ইনটু 10 টু দি পাওয়ার -4, মানে অনেক ছোট একটা ভ্যালু আসে। এখন এই ছোট যে ভ্যালুটা আসলো, এটা দিয়ে আমি এখন কি বের করব? এটা তো কেপি এর ভ্যালু পাইলাম, কেসি এর ভ্যালু বের করব। তাহলে কেসি ইকুয়ালস টু আমাদের ভ্যালু হচ্ছে কেপি ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার ডেল এন। তাহলে বাকি সব ভ্যালু তো আমার দেয়াই আছে, জাস্ট আমার এখান থেকে বের করতে হবে। বাকি সব ভ্যালু দেয়া আছে, দেখো টেম্পারেচারও দেয়া আছে। তাহলে টেম্পারেচার সহ সব বের করে দেয়া থাকলে জাস্ট তুমি এখন এটা বসাই দিয়ে বের করো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরের যে ম্যাথটা, লাস্ট ম্যাথ আমাদের আই গেস, এই ম্যাথটা আমরা কেমনে করব? এই ম্যাথটার ক্ষেত্রেও দেখো আমাদের অলরেডি একটা 1 লিটার পাত্রে এত মোল নাইট্রোজেন, এত মোল হাইড্রোজেন উত্তপ্ত সাম্য মিশ্রণের মোট মোল সংখ্যা এত দেয়া আছে, কেসি বের করতে বলছে। সো আমার এখানে মোট মোল সংখ্যা দেয়া আছে মানে কি? আগে আমরা এখানে দেখার চেষ্টা করব, আমাদের এখানে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন মিলে তৈরি করছে 2 মোল অ্যামোনিয়া। ওকে, এবার ভালো করে খেয়াল করলে দেখবা সাম্য অবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা এত, বাট ইনিশিয়াল মোল সংখ্যা আমাদের ওখানে বলে দিছে 0. নাইট্রোজেনের ক্ষেত্রে ইনিশিয়াল মোল সংখ্যা নাইট্রোজেনের ক্ষেত্রে বলে দিছে কত? বলছে 0.326, এটা হচ্ছে নাইট্রোজেন। হাইড্রোজেন কত? 0.439, এটা 0। এখন যখন আমি সাম্য মিশ্রণে যাব, তখন সাম্য মিশ্রণে এখান থেকে ডিসোসিয়েট হবে। ডিসোসিয়েট যদি x পরিমাণ হয়, তাহলে এখানে কি হবে? দেখো 0.326, এখান থেকে x ডিসোসিয়েট হলো। ওকে, কি ব্যাপার, কাজ করে না কেন? এখান থেকে x ডিসোসিয়েট হলো।
এখানে ডিসোসিয়েট হবে 0.439 মাইনাস 3x, এখানে ডিসোসিয়েট হবে হচ্ছে 2x। এখন এই যে টোটাল মিশ্রণ, এই টোটাল মিশ্রণের মোট মোল সংখ্যা NT ইকুয়ালস টু আমরা কত পাবো 0.32x 32 মাইনাস x প্লাস 0.439 মাইনাস 3x প্লাস 2x, এই টোটাল মিলে আমি মিশ্রণের মোট মোল সংখ্যা পাবো। এবার এই মোট মোল সংখ্যা NT এর পরিমাণ কত দেখো 0.657 দেয়া আছে। সো এখানে দেখো 0.657 দেয়া আছে। এবার এখানে এই যে ভ্যালুগুলো আছে সব ভ্যালুকে ক্যালকুলেট করলে আমরা এখান থেকে x এর একটা ভ্যালু পেয়ে যাব, x এর একটা ভ্যালু পেয়ে যাব। এখন যখন আমি এখান থেকে মোট মোল সংখ্যা থেকে x এর ভ্যালু পাচ্ছি, তখন আমি এখান থেকে ইজিলি কেসি বের করতে পারছি। কেন কেসি বের করতে পারছি? কারণ আমার দেখো এখানে আয়তন 1 লিটার দেয়া আছে। সো সাম্য অবস্থায় এই 1 লিটার আয়তন বের করবা, এই 1 লিটার আয়তন দিবা, এই 1 লিটার আয়তন দিবা। এখন তুমি x এর ভ্যালু অলরেডি জানো মোট মোল থেকে, মোট মোল থেকে অলরেডি x এর ভ্যালু জানো। তারপরে তুমি এখন জাস্ট কেসি এর যে বেসিক ফর্মুলা সেটাই বসাই দিবা, উপরে উৎপাদ নিচে বিক্রিয় বসাই দিয়ে ক্যালকুলেশন টানবা, হয়ে যাবে। সিম্পল ম্যাথ, তোমাকে আমি একদম A to Z করাই দিছি। সো এই ম্যাথটা তোমাকে আমি এই অংশটুকু বুঝাই দিলাম, বা বেসটা বুঝাই দিলাম, বেসিকটা বুঝাই দিলাম। তুমি বাকিটা কি করবা, একা একা প্র্যাকটিস করবা। না পারলে আমার বললে আমি আবার করে দিব, সমস্যা নেই। সো এই ছিল আমাদের কেপিকেসি এর উপর একদম টোটাল একটা মাস্টার ক্লাস। এক ক্লাসের মাধ্যমে কেপিকেসি যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং আমরা শেখার চেষ্টা করছি। সো আশা করছি তুমি একদম ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ভাইয়ার জন্য জাস্ট দোয়া কইরো। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত ভালো থাইকো, আর হচ্ছে যে অবশ্যই ক্লাসটা নিজের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।